আপনারা আমার সাথে আসছেন ডক্টর তামান্না? আপনি বাচ্চাটাকে আমার কাছে দিন। আপনারা এতক্ষণ ধরে রাখতে কষ্ট হবে। তামান্না বাচ্চাটাকে আরো শক্ত করে আঁকড়ে দুপা পিছিয়ে গেল। এজেন্ট নিয়নকে যে সে এক বিন্দু বিশ্বাস করে না খুব সহজেই বোঝা গেল তা। এজেন্ট নিয়ন হাত বাড়ানোর আগে মেজর সাদাত তামান্নার বাচ্চাটাকে আড়াল করে দাঁড়ালো। এজেন্ট নিয়নের চোখে চোখ রেখে শানিত কণ্ঠে বলল, এতটাও দুঃশ্বাস করো না ছোকরা এজেন্ট, যাতে মেজর সাদাতের আসল চেহারাটা তোমাকে দেখতে হয়। এই বাচ্চার উপর আমি তোমার ছায়াও পড়তে দেব না। মেজর সাদাতের কথার ধার বুঝতে পেরে কিছু বলল না এজেন্ট নিয়ন। সে খুব ভালো করেই বুঝতে পারছে এই বাচ্চাকে বাঁচানোর জন্য এই সাইকোপ্যাথ মেজর আর ঠান্ডা মাথার ডাক্তার দুজনে জান পর্যন্ত দিয়ে দিবে। ওকে, হেল্প করতে চেয়েছিলাম। আপনাদের এত প্যারা লাগলে দরকার নেই। এজেন্ট নিয়ন হাই তুলল। সে যাক, যান লিফটে উঠুন। এজেন্ট নিয়ন নাক ঘষে বলল, লিফটে উঠবো মানে? আমরা কেনই মাঝরাতে চেনা নেই জানা নেই এমন একজনের ফ্ল্যাটে উঠবো? তীক্ষ্ণ স্বরে বলল ডাক্তার তামান্না। মেজর সাদাত পকেটে হাত গুজল অসম্ভব শান্ত কণ্ঠে বলল, ইচ্ছে করেই তুমি তোমার বাড়ির সামনে আমাদের নিয়ে এসছো, তাই না? মেজর সাদাত, আপনি আমাকে এক বিন্দুও বিশ্বাস করেন না, তাহলে আমার কি দায় পড়েছে আপনাকে বিশ্বাস করতে? এজেন্ট নিয়ন সহজ গলায় বলল। আর আপনিও বা ঘটনা এত পেঁচাচ্ছেন কেন ডক্টর তামান্না? এজেন্ট নিয়ন তামান্নার দিকে ঘুরে বলল, দেখুন, আপনার মেজর স্যারের সাথে 2 ঘন্টা আগে আমার সাথে একটা চুক্তি হয়েছে। আমার অংশটুকু আমি আপনার মেজর স্যারের সামনেই পুরো করেছি। এখন আপনার মেজর স্যার তার অংশটুকু আমার সামনেই পূরণ করবে। এইটুকু এক্সপেক্ট তো আমি করতেই পারি, তাই না? ডাক্তার তামান্না বিড়বিড় করল। চুক্তি? মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, ডক্টর তামান্নার বাচ্চাটা কোনোভাবেই তোমার চুক্তির সাথে সম্পর্কিত না। ওরা এখান থেকে চলে যাবে, আমি থাকছি। ইয়র নাইটে তোমার ঢুকতে পারার ব্যবস্থা করার আগ পর্যন্ত আমি তোমার নজরের মধ্যেই থাকবো। ইউ ক্যান কিল মি ইফ আই ফেল টু কমপ্লিট দ্য ডিল। মেজর সাদাত, আপনি কি পাগল হয়ে গেছেন? চেঁচিয়ে উঠল ডক্টর তামান্না। কঠোর কণ্ঠে বলল মেজর সাদাত। তারপর এজেন্ট নিয়নের দিকে ফিরে বলল, ডক্টর তামান্না আর বাচ্চাটা এখান থেকে চলে যাবে, দ্যাটস ফাইনাল। আমাকে কি আপনার বোকা মনে হয় মেজর সাদাত? এজেন্ট নিয়ন শীতল কণ্ঠে বলল, আমি খুব ভালো করেই জানি আপনার নিজের জীবন নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। এখন আপনাকে আমার নজরে রাখলে বা কি, আর না রাখলেও বা কি? আমার এমন কাউকে জিম্মি করতে হবে যাকে বাঁচানোর জন্য আপনি আমার কাজটা করে দেবেন। এজেন্ট নিয়ন তার পকেট থেকে নাইফটা বের করে ডাক্তার তামান্নার দিকে তাক করল। আর এজন্যই আমার ডক্টর তামান্না আর বাচ্চাটাকে লাগবে। ডক্টর তামান্না, আপনি লক্ষ্মী মেয়ের মতো এই ফ্ল্যাটে যাবেন। মেজর সাদাত আমার ইয়োর নাইটে ঢোকার ব্যবস্থা করে দেবে। দেন ইউ অল আর ফ্রি টু গো। মেজর সাদাত শীতল চোখে তাকালো, বলল, আর ভেতরে গিয়ে যদি দেখি একদল ব্ল্যাক এজেন্ট বসে আছে বাচ্চাটাকে তুলানোর জন্য, তখন? এজেন্ট নিয়ন ফিক করে হেসে ফেলল। তারপর হাসতে হাসতে বলল, বাচ্চাটা বেঁচে আছে এই তথ্য আমি 15 দিন আগ থেকে জানি মেজর সাদাত। এতদিনও যখন আমি বাচ্চাটাকে এক্সপোজ করিনি, তাহলে আজ কোন ভীমরতি ধরে করবে? এজেন্ট নিয়ন নাইফটা হাত বোতল করে সহজ গলায় বলল, মেজর সাদাত প্লিজ, লেটস নট মেক ইট ইয়োর্স। অবস্থাটাকে আর খারাপ না করি। টান টান কয়েক সেকেন্ড কাটলো এভাবে। মেজর সাদাতের পকেটে হাত গুজে এজেন্ট নিয়নের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। এজেন্ট নিয়নের বা হাত কঠিনভাবে নাইফটাকে আঁকড়ে ধরে আছে। ভয়ঙ্কর সময়টা সমাপ্তি হলো তামান্না চিৎকারে। মেজর সাদাত, প্লিজ স্টপ ইট। এজেন্ট লিওন, নো নিড টু গো দ্যাট ফর। তারপর বড় করে শ্বাস নিল ডাক্তার তামান্না। জীবনের প্রথম মেজর সাদাতের কথা অমান্য করলো সে। শীতল কণ্ঠে এজেন্ট নিয়নকে বলল, আমরা যাচ্ছি এজেন্ট লিওন, আপনি নাইফটা নামিয়ে রাখতে পারেন। ডক্টর তামান্না। কঠোর কণ্ঠে বলল মেজর সাদাত। তামান্না ঘুরে দাঁড়ালো। মেজর সাদাতের দিকে ফিরে শান্ত কণ্ঠে বলল, মেজর, ধরুন আমি আর বাচ্চাটা চলে গেলাম, কিন্তু এই রাতে আমি কোথায় যাব বাচ্চাটাকে নিয়ে? আমার আমার বাসায় 4 জন মহিলা আর্মি অফিসারের সাথে আমি সাবলেট থাকি। সেখানে যাওয়া মানে নিজের মাথায় নিজেই গুলি করা। আর অপশন বাকি থাকলো কোনো না কোনো হোটেল। আন্ডারওয়ার্ল্ডের লোকেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে আমরা পালিয়েছি। এখন ওদের ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকে, তাহলে পুরো শহরের প্রত্যেকটা হোটেলের দিকে ওরা কড়া নজর রাখবে। এভাবে গন্ধ শুকতে শুকতে যদি আমাদের ধরে ফেলে, তখন আমি কিভাবে বাচ্চাটাকে বাঁচাবো? আমি সোলজার না, মেজর সাদাত। আমি একজন মেডিকেল অফিসার। সামান্য রিভলভার তাক করলেও
আমার হাত কাঁপে। ডাক্তার তামান্না এক নিঃশ্বাসে বলে গেল। এজেন্ট নিয়ন হাসি মুখে কাঁধ ঝাঁকালো। ফাইনালি এই মাথা গরম দলের একজন লজিক্যালি ভাবছে। মেজর সাদাত ডাক্তার তামান্নার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তুমি একজন ব্ল্যাক এজেন্টের পক্ষ নিচ্ছ তামান্না, এমনকি আমাকে বাধ্য করছো তাকে বিশ্বাস করতে। এত বড় একটা ডিসিশনের রেসপন্সিবিলিটি কি তুমি নিতে পারবে? ডাক্তার তামান্না ছোট্ট নিঃশ্বাস ফেলল। নিতে পারবো স্যার। ইউ আর ফ্রি টু অ্যাবান্ড মি ইফ দ্যাট ইডিয়ট বিট্রে আস। এই বেকুব যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে আপনি আমায় ফেলে রেখে যেতে পারেন। এজেন্ট নিয়ন মুখ বিকৃত করল। প্রত্যেক ঝামেলাতেই এরা খালি আমাকেই ইডিয়ট আর স্টুপিড বলে। আমি করেছিটা কি? সময় রাত 9:15। এজেন্ট নিয়ন যে ফ্ল্যাটকে নিজের বলে দাবি করেছিল সেটা মোটেও কারো বসবাসযোগ্য বাড়ি না। অন্তত মেজর সাদাত আর তামান্নার তাই মনে হলো ভেতরে ঢুকে। পুরো ঘরে একটা মাত্র তোশক আর একটা সুটকেস। অন্য ঘরের মেঝেতে একটা লাল কার্পেট বিছানো, কতগুলো কুশন ফেলে রাখা। মেজর সাদাত আর ডাক্তার তামান্না কিছু বলল নাইনি। সম্ভবত তারা বুঝে গেছে ব্ল্যাক এজেন্টদের বাড়ি এমনই হয়, ছন্ন ছাড়া শিকড়বিহীন। কিছুক্ষণ পর মেজর সাদাত কিচেনের বেসিনের সামনে দাঁড়িয়ে কল খুলে দিল। আচমকায় তার প্রচণ্ডভাবে কাশির দমক আসছে। আসবে না কেন? আজ সারাদিনে 10টার বেশি সিগারেট টেনেছে সে। এভাবে চলতে থাকলে ফুসফুস আর গলার 12টা বাজতে দেরি নেই খুব বেশি। মেজর সাদাত আবারও কাশতেই মুখ থেকে এক ঝলক রক্ত বের হয়ে এলো। মেজর সাদাত পানি মুখে নিয়ে কুলি করলো। তার খামখেয়ালে জীবনের সমাপ্তি টানার সময় বোধহয় চলেই এসেছে। বেসিনের রক্ত ধুয়ে কার্পেট বিছানো রুমে এসে পা ছড়িয়ে বসলো মেজর সাদাত। মনে হচ্ছে তার শরীরের প্রত্যেকটা পরমাণু বিশ্রামের জন্য বিদ্রোহ করছে। মেজর সাদাত দাঁতে দাঁত পিষল। এখন বিশ্রাম নেওয়ার চিন্তা করাও তার জন্য বিলাসিতা, বিশেষ করে তারা যখন একটা ব্ল্যাক এজেন্টের কবজায় আছে। এমন সময় এজেন্ট নিয়ন তার সামনে এসে দাঁড়ালো। মেজর সাদাত, আমার পাশের কি হলো? 11টার মধ্যে আমাকে ইয়োর নাইটে ঢুকতে হবে। মেজর সাদাত আবার রুমাল বের করে মুখ চেপে কাশলো। বিরক্ত গলায় বলল, আমি তোহার সাথে কথা বলেছি, সে আমার ফোনে পাস পাঠিয়ে দেবে। শুধু পাস হলে আমার চলবে না মেজর সাদাত। আপনার ইনফর্মারের হেল্প নিয়ে শৈবাল সিদ্দিকের প্রাইভেট কম্পার্টমেন্টে পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে। এজেন্ট নিয়ন নির্বিকার গলায় বলল। মেজর সাদাত দেয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করলো। শান্ত কণ্ঠে বলল, তুমি ভেতরে ঢুকে কিছুক্ষণ বারের অন্যান্য গাধার মতো টাইম পাস করবে, তারপর ঠিক 12টা 15-তে বাথরুমে ঢুকবে। সেখানে আমার ইনফর্মার তোমাকে একটা ক্লিনারের ড্রেস দিয়ে দেবে। ওই ক্লিনারের ছদ্মবেশে তোমাকে শৈবল সিদ্দিক পর্যন্ত নিয়ে যাবে। শৈবল সিদ্দিকের মারাত্মক সচিবায়ু আছে। 15 মিনিট পর পর তার কম্পার্টমেন্ট পরিষ্কার করতে হয়। সো তুমি ক্লিনার হয়ে ঢুকলে কেউ বিন্দুমাত্র সন্দেহ করবে না। বাকিটা তুমি বুঝবে। টুং করে মেজর সাদাতের ফোনে নোটিফিকেশন এলো। মেজর সাদাত ফোন নিয়ে অলস ভঙ্গিতে ওপেন করলো। তারপর ফোনের স্ক্রিনে স্ক্রল করে কিছু একটা দেখলো। দেখা শেষ করে ফোনটা এজেন্ট নিয়নের দিকে ছুড়ে দিল। এজেন্ট নিয়ন নিচু হয়ে ফোন তুললো। ফোনের স্ক্রিনে একটা কিউআর কোড ভাসছে। এই কোডটা তোমার ফোনে স্ক্যান করলেই তুমি যে পাসের জন্য হাঁ করে বসে আছো সেটা দেখতে পারবে। এখন প্লিজ আমার সামনে থেকে দূর হও। আমি এমনিতেই যথেষ্ট ক্লান্ত, তোমার ভেতরে ভেতরে আরো অসহ্য লাগছে সবকিছু। এজেন্ট নিয়ন কিউআর কোডটি স্ক্যান করে মেজর সাদাতের ফোনটা নিচে রাখলো। আর কিছু না বলে বের হয়ে গেল রুম থেকে। সময় রাত 9:30। এজেন্ট নিয়ন অল্প সময়ের মধ্যে সব গুছিয়ে নিল। আসলে গোছানোর কিছু ছিল না। ইয়োর নাইটে ঢুকতে গেলে কোনো অস্ত্র নেওয়া যাবে না। নিরাপত্তার সাংঘাতিক কড়াকড়ি। এজেন্ট নিয়নের অবশ্য তাতে খুব বেশি বিকার নেই। হাতের কাছে যা আছে তাই মারাত্মক অস্ত্র বানিয়ে ফেলতে জুড়ি নেই তার। সামান্য এক টুকরো কাজ দিয়েও সে রক্তবন্যা বইয়ে দিতে পারবে। এজেন্ট নিয়ন বের হওয়ার আগে ডাক্তার তামান্নার মুখোমুখি হলো। ডাক্তার তামান্না মাত্রই বাচ্চাটাকে শুইয়ে রেখে নিজে একটু বিশ্রাম নিচ্ছে। তাকে দেখে মেয়েটা ধরফর করে উঠে দাঁড়ালো। এজেন্ট নিয়ন দরজার সামনে দাঁড়িয়ে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলল, ডক্টর তামান্না, আমি 4টার আগে ফিরতে পারবো না। এই সময় আপনারা নিশ্চিন্তে বিশ্রাম নিয়ে নিতে পারেন। দেখতে মনে না হলেও জায়গাটা কিন্তু আপনাদের জন্য অসম্ভব নিরাপদ। তামান্না উত্তরে কিছু বলল না। এরকম একটা দুটো নরম কথা একজন ব্ল্যাক এজেন্টকে বিশ্বাস করার মতো বোকা সে না। এজেন্ট নিয়ন জুতা বাঁধা শেষ করে উঠে দাঁড়ালো। দরজা খুলতে খুলতে বলল, আমি না ফিরলে আপনারা অবশ্যই 6টার মধ্যে চলে যাবেন। আমি কাল সকালে হেডকোয়ার্টারে রিপোর্ট না করলে অফিস থেকে ইনভেস্টিগেটর আসবে এখানে। আমি বেঁচে না থাকলে আমার অস্তিত্ব এখান থেকেই মুছে ফেলার জন্য। ডাক্তার তামান্না শান্ত গলায় বলল, ফিরবেন না কেন? নিশ্চয়ই ফিরবেন। আপনার মতো হান্টিং ডগ এত সহজে মরে না। এজেন্ট নিয়ন শব্দ করে হাসল। ম্যাম, ইউ রিয়েলি গট আ শার্প টাং। তারপর একটু থেমে সহজ গলায় বলল, এটা একটা সুইসাইডাল মিশন ডক্টর তামান্না। আমার আগে 4জন এজেন্ট এই মিশনে মারা গেছে। আজকে আমিও মারা যাব। অন্ততপক্ষে
পরিসংখ্যান তাই বলে। টিকটিক করে সামনে এগোচ্ছে ঘড়ির কাঁটা, সেই সাথে প্রকট থেকে প্রকটতর হয়ে উঠেছে এজেন্ট নিয়ন কিংবা শৈবাল সিদ্দিকের মৃত্যুর সম্ভাবনা। মুখে মদের গন্ধ নিয়ে যারা ইয়েনার নাইটে ঢোকে তাদের দিকে কড়া নজর রাখবে। কঠিন গলায় বলল ইয়োর নাইট বারের চিফ সিকিউরিটি আব্দুল মান্নান। নতুন নতুন যোগ দেওয়া সিকিউরিটি গার্ড কাচুমাচু হয়ে মাথা নাড়ালো। একটু আগে একটা আলমাতাল এই ইয়োর নাইটে ঢুকতে নিয়েছে, বেচারা নতুন দেখে বুঝতেও পারেনি, সোজা মাতালটাকে ঢুকতে দিয়েছে। সেই মাতাল ভেতরে ঢুকে এমন হইচই শুরু করেছে যেই সে সে মাতালটাকে ঘাট ধরে বের করতে হয়েছে। সমস্যাটা এখানেই শেষ হলে চলতো, কিন্তু এই হইচই উপরতলা পর্যন্ত চলে গেছে। স্বয়ং বারের মালিক শৈবাল সিদ্দিক স্যার নিচে নেমে এসেছে। শৈবাল সিদ্দিক স্যার কখনোই অন্যান্য বার মালিকদের মতো রাগ করেন না বা চেঁচামেচিও করেন না, কেবল ভ্রু কুঁচকে শীতল চোখে তাকান। আর তার সেই চাহনি যে কোনো কারো কলিজার পানি শুকিয়ে দিতে যথেষ্ট। তবে কপাল ভালো, অল্পের মধ্যে মাতালটাকে ঘাট ধরে বের করে দেওয়া গেছে। যাওয়ার আগে মাতালটা হুমকি দিয়ে গেছে সে নাকি কোন সচিবের আত্মীয়, এইবারে সবাইকে নাকি সে দেখে নেবে, ইত্যাদি ইত্যাদি। সে কথা ভাবতেই হাসি চলে এলো সিকিউরিটি চিফ আব্দুল মান্নানের। শৈবাল সিদ্দিক স্যারের বারকে বেটা ক্ষমতার গরম দেখায়। শৈবাল সিদ্দিক যে আসলে কি তা জানলে তার মাতলামি 2 সেকেন্ডের মধ্যে ছুটে যাবে। এখন এই নির্বোধ মাতালের হ্যাপা সামলানোর পর স্বয়ং চিফ সিকিউরিটি আব্দুল মান্নান গেটে দাঁড়িয়ে আছে। তার সাথে আর 7 জন কড়া নজর রাখছে গেটে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেককে। আব্দুল মান্নানের অবশ্য তেমন কাজ নেই, তীক্ষ্ণ চোখে সিকিউরিটি গার্ডদের তদারকি করা ছাড়া। আর তার সাথে দাঁড়িয়েছে আজকেই মাত্র জয়েন করা সবচেয়ে জুনিয়র সিকিউরিটি গার্ড, বুকের কাছের ব্যাজে লাল রং দিয়ে লেখা রাকিব। তাদের দুজনের কাজ হলো আপাতত যারা ফোনে পাস নিয়ে এসেছে তাদের কিউআর কোড চেক করা। বেচারাকে এভাবে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া হলো আব্দুল মান্নানের। ছেলেটা এমনিতেই খারাপ মনে হচ্ছে না প্রথম দিনে, সহজে কাজে ফাঁকি দেয় না। জুনিয়র দেখে সবাই ইচ্ছে মতো খাটাচ্ছে, আর বেচারা চুপচাপ সবার ফরমাস খাটছে। আব্দুল মান্নান গলার কাঠিন্য একটু কমিয়ে বলল, রাকিব, তোমার পড়াশোনার কি খবর? রাকিব নামে সিকিউরিটি গার্ডটা বেশ চমকে উঠল। সে 2-1 বার কাজের ফাঁকে লুকিয়ে পড়াশোনার চেষ্টা করেছে। এই কাজটা সে সবার আড়ালেই করেছে বলেই তার ধারণা, কিন্তু চিফ সিকিউরিটি তাকে দেখে ফেলেছে। ভয়ে বেচারা কুলকুল করে ঘামছে। আব্দুল মান্নান দরাজ গলায় বলল। রাকিব হা হয়ে তাকালো, তারপর নিজেকে সামলে মাথা নাড়ালো। এমন সময় একজন কাস্টমার এসে তাদের সামনে দাঁড়ালো। আব্দুল মান্নান আর রাকিব দুজনাই চমকে গেল। আগন্তুক এমন বিড়ালের মতো নিঃশব্দে এসেছে যে তাদের দুজন আর কেউই টের পায়নি। আগন্তুক 30 থেকে 32 বছর বয়সী একটা ছেলে, চোখ জোড়া অসম্ভব শান্ত, এক মাথা ঘন চুল চোখের উপর এসে পড়েছে প্রায়। মুখে কালো মাস্ক, করোনার আগে হলে এতক্ষণে তাকে জেল পলাতক আসামি ভেবে সন্দেহ করা হতো। আগন্তুক তার হাতের ফোনের স্ক্রিনের কিউআর কোড বাড়িয়ে দিল। আব্দুল মান্নান ঢোক গেল, সে হাত বাড়িয়ে ফোনটা নিল। কিউআর কোড স্ক্যান করতে করতে অস্বস্তিকর পরিস্থিতিটা কাটানোর জন্য বলল, স্যার কি নতুন এইবারে? আগন্তুক স্থির চোখে তাকালো একবার শুধু, কোনো উত্তর দিল না। তাতেই ভয় স্রোত নামলো আব্দুল মান্নানের শির দাঁড়াবে। এর চোখটা ঘাপলা আছে, বড় ধরনের ঘাপলা। কিউআর কোড স্ক্যানারে টুং করে শব্দ হলো, আর সাথে সবুজ বাতিও জ্বলে উঠল। আব্দুল মান্নান নিচু কণ্ঠে বলল, স্যার আপনি ভিতরে ঢোকেন যান। লোকটা ভিতরে ঢোকার ঠিক 5 মিনিটের মধ্যে বেজে উঠল আব্দুল মান্নানের ফোন। আব্দুল মান্নান ফোন তুলতে ওপাশ থেকে গলা শোনা গেল শৈবাল সিদ্দিকের। আব্দুল মান্নান সাহেব। আব্দুল মান্নান তটস্থ গলায় বলল, জি স্যার, বলেন স্যার। শৈবাল সিদ্দিক শান্ত কণ্ঠে শোনা গেল, এই মুহূর্তে যে কিউআর কোড স্ক্যান করেছে তার পিছু নাও। সরকারের পালা কুত্তা আবারও আমার বারে ঢোকার দুঃসাহস করেছে। আব্দুল মান্নান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ছোট নিঃশ্বাস ফেলে বলল, ইয়েস স্যার। সময় রাত 12টা 15। আব্দুল মান্নান তার কিউআর কোড স্ক্যানের ভার জুনিয়র সিকিউরিটি গার্ড রাকিবের দায়িত্বে রেখে বাড়ির ভিতর ঢুকে সেই রহস্যময় আগন্তুকের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। অবশ্য রহস্যময় আগন্তুক সন্দেহ জাগানোর মতো কিছুই করেনি। সেই 11:30টায় বাড়ি ঢুকেছে। এর কিছুক্ষণ ধুমিয়ে নাচানাচি করেছে ডিজেওয়ালা পার্টির সাথে। এরপর থেকে এখন পর্যন্ত মেয়েদের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছে। 8-10টা বড়লোকের বাচ্চাদের মতোই ধান্দাবাজ ছেলে। অন্তত আব্দুল মান্নানের তাই মনে হচ্ছে। তার এই ধারণা সে শৈবাল সিদ্দিককে জানিয়েছে। শৈবাল সিদ্দিক মৃদু হেসে বলেছে, আব্দুল মান্নান সাহেব, এই ছেলে চোখে যতটাই সাধারণ, ভিতরে ততটাই ঘুঘু মাল। আপনি চোখ রাখেন, এ ঠিক 12টা 15তে বাথরুমে ঢুকবে। আব্দুল মান্নান ঢোক গিলে বলল, তারপর স্যার? তারপর আর কি, আপনি এর মাথায় একটা বাড়ি দিয়ে অজ্ঞান করে ছাদে নিয়ে যাবেন। আমার লোক সেখানে থাকবে, বাকি কাজ সেই করবে। শৈবাল সিদ্দিক নির্বিকার কণ্ঠে বলল, বাড়ি মারবো স্যার? আগের বারের মতো এটাও মরে টরে যাই যদি?
আব্দুল মান্নানের গলার স্বর পাল্টে গেল। এখন তাকে আর সেই নিপাট ভদ্র চিফ সিকিউরিটি লাগছে না, বরং শৈবাল সিদ্দিকের নিজস্ব হান্টিং ডগের একজন লাগছে, মানুষ করতে যার এতটুকু হাত কাঁপে না। আপনি নবিসদের মতো কথা বলেন কেন আব্দুল মান্নান সাহেব? মরে গেলে যাবে, একটা গেলে আরেকটা আসবে, এই সহজ ব্যাপারটা আপনি এখনো বুঝেন না কেন? শৈবাল সিদ্দিক বিরক্ত কণ্ঠে বলে ফোন কেটে দিল। আব্দুল মান্নান আবারও আগন্তুকের দিকে নজর দিল। 12টা 16 বেজে গেছে। এই নতুন সরকারি কুত্তা উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে হাঁটছে। আব্দুল মান্নানের শরীর ঝনঝন করছে। একটু পরে ছোকরা বাথরুমে ঢুকবে, তার ঠিক 2 সেকেন্ড পরে ভারী একটা ইটের বাড়িতে সে মেঝেতে লুটিয়ে পড়বে। এই সরকারি কুত্তার ধারণাতেও নেই যে তার আসার খবর শৈবাল সিদ্দিক স্যারের কানে পৌঁছে গেছে। শৈবাল সিদ্দিক স্যারের নজর সব দিকে থাকে সব সময়। সময় রাত 12টা 20। আব্দুল মান্নান হতাশ চোখে বাথরুমের মেঝেতে পড়ে থাকা অজ্ঞান ছেলেটার দিকে তাকিয়ে আছে। আগের 3 সরকারি কুত্তাগুলোকে অন্তত কিছু না কিছু ফাইট করেছে, 4-5 জন লেগেছে তাদের আটকাতে, কিন্তু এই ছোকরা তো একেবারেই নবিশ। এক বাড়িতে একেবারে মুখ চোখ উল্টে ফিট খেয়ে পড়ে গেছে। সাদা টাইলসের মেঝে একেবারে রক্তে মাখামাখি। ছোকরা মরে না গেলে হয়। আব্দুল মান্নান হাই তুলে ছোকরাকে দেয়ালে ঠেস দিয়ে বসলো, তারপর পকেট ভালো করে চেক করতে লাগলো। এই ছোকরার কাছে অস্ত্র থাকলে শৈবাল সিদ্দিক তাকে একেবারে খুন করে ফেলবে। আব্দুল মান্নান মাত্রই পকেটে হাত ঢুকেছে, এমন সময় পেছন থেকে চাপা আর্তনাদ শুনে থমকে গেল সে। আব্দুল মান্নানের পিছনে জুনিয়র সিকিউরিটি গার্ড রাকিব দাঁড়িয়েছে, তার হাতে ওয়াকিটকি খসে পড়ে গেছে মেঝেতে। এই দৃশ্য দেখে আব্দুল মান্নান বিদ্যুৎ বেগে কোমরের কাছে পিস্তল টেনে বের করে রাকিবকে দেয়ালে ঠেসে ধরল। রাকিব কিছু বলার আগে তার মুখে পিস্তলের নল ঠেসে ঢুকিয়ে বলল। একটা শব্দও না। রাকিব ফ্যাসফ্যাসে মুখে মাথা নাড়ালো। আব্দুল মান্নান হাই তুলে বলল, তোমার বয়সী একটা ছেলে আছে আমার, তাই তোমারে দরকার না হইলে আমি মারুম না। তাই হুদা চেঁচামেচি কইরো না, আমারে গুলি চালাইতে বাধ্য করবা না, কেমন? ঢোক গিলল রাকিব। হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো সে। আব্দুল মান্নান তার পিস্তল রাকিবের মুখ থেকে সরিয়ে কোমরে তাক করলো, শীতল কণ্ঠে বলল। এখানে কেন আসছো? রাকিব থরথর করে কাঁপছে, সে তোতলাতে বলল। মা মানে কিউআর কোডের স্ক্যানারটা নষ্ট হয়ে গেছিল তাই। আব্দুল মান্নান হতাশ ভঙ্গিতে মাথা নাড়ালো। এখন তো মিয়া কঠিন ঝামেলাই পড়লা, খুনের সাক্ষী হইয়া গেল। রাকিব একবারে হাউমাউ করে কান্না করে আব্দুল মান্নানের পা চেপে ধরল। স্যার, আমারে মাফ করেন। বাড়িতে আমার অসুস্থ মা ছাড়া আর আমি ছাড়া মারে দেখার মতো কেউ নাই। আব্দুল মান্নান রাকিবের দিকে তাকালো, পিস্তলের নল দিয়ে গাল চুলকাতে বলল। তুমি তো মিয়া আমারে মার কথা বইলা ইমোশনাল কইরা মহা ঝামেলাই ফেলাইয়া দিলা। আব্দুল মান্নান হাঁটু গেড়ে মেঝেতে বসে ফোপাতে থাকা রাকিবের মুখোমুখি বলল। বাঁচতে চাও মিয়া? রাকিব দ্রুত মাথা ঝাঁকালো। আব্দুল মান্নান কাঁধ নাড়ালো, মেঝেতে পড়ে থাকা অজ্ঞান সরকারি কুত্তার দিকে ইশারা করলো। এইটা তেল তাহলে পেছনে শিফট দিয়ে ছাদে নিয়ে যাবে আমরা। ফ্যাল করে তাকিয়ে রইল রাকিব, যেন আব্দুল মান্নানের কথা সে বুঝতে পারছে না। আব্দুল মান্নান তাকে বুঝিয়ে বলল। বাঁচতে হইলে তোমারে শৈবাল স্যারের পালা কুত্তা হইয়া বাঁচতে হইব, নইলে সোজা গুলি। রাকিবকে এখনো স্তব্ধ হয়ে বসে রইল, যেন সে বুঝতে পারছে না কি হচ্ছে আশেপাশে। আব্দুল মান্নান হাসলো। কি মিয়া, বাচ্চার আশা আর নাই নাকি? দিব গুলিটা চালাইয়া? যেন ইলেকট্রিক শক খেয়েছে এভাবে চমকে উঠল রাকিব। সে নাক মুখ মুছে দ্রুত কণ্ঠে বলল। না স্যার, কোনো সমস্যা নেই। আমি এখন একে ছাদে নিচ্ছি। স্যার, রক্ত মুছতে হবে না, রক্ত মুছে যাই। আব্দুল মান্নান দুদিনের এই ছোকরার হড়বড় করে কথা বলা শুনে হাসলো। বিশ্বস্ত একটা কুকুর পেয়ে গেছে সে। এই টাইপের আদাগাদা ছেলেগুলো হান্টিং ডগ হিসেবে চমৎকার কাজ দেয়। আর পরে বিশ্বাসঘাতকতা করতে চাইলেও সমস্যা নেই। পোষা কুত্তা তার মালিক কামড়ালে সে কুত্তাকে আস্তে করে মেরে ফেললেই হয়। ইওর নাইট বারের ছাদটাও খুব যত্ন করে সাজানো, কালো পাথুরে মেঝে, সুন্দর ছাদ বাগান, ছোট্ট একটা চৌবাচ্চাও আছে মাঝখানে। চিফ সিকিউরিটি গার্ড আব্দুল মান্নান আর জুনিয়র সিকিউরিটি গার্ড রাকিব এই ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। তাদের পাশের একটা চেয়ারে সেই রহস্যময় আগন্তুক শক্ত করে বাঁধা। আগন্তুকের জ্ঞান এখনো ফেরেনি, একপাশে কাত হয়ে আছে তার মাথা, শার্টের কলারে ছোপ ছোপ রক্ত লেগে আছে, মুখটাও রক্তে মাখামাখি। রাকিব ক্রমাগত ঢোক গিলছে, যেন সে কোনো বিশ্বাস করতে পারছে না এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে এসে যাচ্ছে। হঠাৎ চেয়ারে বাঁধা আগন্তুকের কাতরানির শব্দে চমক কাটল রাকিবের। আগন্তুকের জ্ঞান ফিরেছে, সে মেঝেতে থুতু ফেলে চাপা গলায় বলল। ইস রে, আমার নতুন শার্টটার 12টা বাজিয়ে দিয়েছে জানোয়ারগুলো। আব্দুল মান্নান চমকে উঠল। এমন অবস্থায় ছেলের মাথা এতটা ঠান্ডা কি করে থাকে?
হ্যালো, শৈবাল সিদ্দিকের পোষা কুকুরের দল। তোমাদের বস কোথায়? ঘিলু ছাড়া 2 কুত্তার সাথে কথা বলে টাইম নষ্ট করতে যাচ্ছি না। আগন্তুকের শান্ত কিন্তু বিদ্রুপাত্মক কণ্ঠে বাস্তবে ফিরল আব্দুল মান্নান। দাঁত কিরমির করে ছোকরার চাপার দুটো দাঁত ফেলে দেওয়ার জন্য এগুলো আব্দুল মান্নান। তার আগে তাকে তার কোমর চেপে থামালো রাকিব। স্যার, মাথা গরম কইরেন না। রাকিব তোতলে বলল। আব্দুল মান্নান ঠাস করে রাকিবের গালে কষিয়ে চড় মারল, এতটাই জোরে যে বেচারা একেবারেই ছিটকে মেঝেতে পড়ে গেল। আব্দুল মান্নান অবশ্য তাতে শান্তি পেল না, ছেলেটাকে লাথি মারার জন্য এগিয়ে যেতে নিল, কিন্তু তার আগে মেঝেতে ভারী বুটের শব্দে থেমে গেল সে। কি হচ্ছে এখানে? গৃহযুদ্ধ? শীতল একটা স্বর শুনে চমকে পেছনে ফিরল সে। রাকিব ধর্মর করে উঠে দাঁড়ালো। কালো শার্ট পরা 35 থেকে 36 বয়সী লোকটার অবশ্য তাদের দিকে আর খেয়াল নেই। সে চেয়ারে বাঁধা ছোকরার দিকে ঝুঁকে বলল, হ্যালো, আমি মেজর তোহা। শুনলাম তুমি নাকি ঘিলুওয়ালা মানুষ ছাড়া কথা বলবে না। ইউ ক্যান কাউন্ট মি ইন। আমার আইকিউ 150-এর উপরে। চেয়ারে বাঁধা আগন্তুক শীতল কণ্ঠে বলল, মেজর তোহা সেনাবাহিনীর একজন অফিসার শৈবাল সিদ্দিকির মতো একজন মানুষের চামচামি করছে। মেজর তোহা শব্দ করে হাসল। তো কি, তুমি তো মেজর সাদাতের লেজ ধরে এখানে এসেছো, তাই না? আগন্তুক একই স্বরে বলল, আমি জানতাম আপনি আর মেজর সাদাত দুজনের কমান্ডের এইবার রেড দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেনাবাহিনীর লোক মানে কি সততার উজ্জ্বল দৃষ্টান্ত নাকি? এই ফকির দেশের শিকলে বাঁধা নেরি কুত্তা হওয়ার থেকে শৈবাল সিদ্দিকের কুত্তা হওয়া ভালো। অ্যাটলিস্ট টাকা তো আসছে। মেজর তোহা হাই তুলল। আর তোমারও কপাল খারাপ। মেজর সাদাত আমাকে দিয়েই তোমার শৈবাল সিদ্দিকের মারার প্ল্যানে গুছালো। একেবারে সোজা ফাঁদে পা দিয়েছো তুমি। আগন্তুক থু করে মেঝেতে থুতু ফেললো, কিছু বলল না। মেজর তোহা কৌতূহলী কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, তুমি র্যাব না ডিবির কুত্তা? আগন্তুক ঠান্ডা গলায় বলল, আমি একজন ব্ল্যাক এজেন্ট, মেজর তোহা। মেজর তোহা সামান্য চমকালো। ব্ল্যাক এজেন্সি নিয়ে গুজব সেও শুনেছে, কিন্তু অতটা বিশ্বাসও করেনি। তবে চমকের ধাক্কাটা সামলাতে 1 সেকেন্ডের বেশি সময় নিল না। সে সহজ গলায় বলল, তাহলে তোমার মিশন শৈবাল সিদ্দিককে মারা, তাই না? না, নির্বিকার কণ্ঠে বলল আগন্তুক। শৈবাল সিদ্দিকি মারার মিশন আমার হতে যাবে কোন দুঃখে? নির্বিকার কণ্ঠে বলল আগন্তুক। আব্দুল মান্নানের পেছনে দাঁড়ানো জুনিয়র সিকিউরিটি গার্ড রাকিব শান্ত কণ্ঠে বলল, এটা আমার মিশন। বলার সাথে সাথে সে তার সামনে দাঁড়ানো আব্দুল মান্নানকে এক হাত দিয়ে গলা পেঁচিয়ে নিজের সাথে সেটে ধরল, কারণ মেজর তোহা বিদ্যুৎ বেগে তার পিস্তল বের করে রাকিবের দিকে তাক করে ট্রিগার চেপে ধরেছে, কিন্তু রাকিব পর্যন্ত যাওয়ার আগেই তা আব্দুল মান্নানের বুক ভেদ করে গেল। রাকিব অবশ্য বসে নেই। সে প্রথম গলির ধাক্কা সামলে অন্য হাত দিয়ে আব্দুল মান্নানের কোমরের পাশে গুজে রাখা পিস্তল তুলে মেজর তোহা বরাবর চালিয়ে দিয়েছে। মেজর তোহা সময় মতো ঝাঁপিয়ে অন্য পাশে না পড়লে তার বুক এফোর এফোর হয়ে যেত। তবে ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা হলো না। কাঁধের কাছটায় ঢুকে গেল বুলেটটা। তীক্ষ্ণ ব্যথা ছড়িয়ে পড়ল মেজর তোহা সারা শরীরে। ফিনকি দিয়ে রক্তে মেঝে 2 সেকেন্ডে ভিজে গেল। মেজর তোহার হাত থেকে পিস্তল পড়ে গেল। সে 2 হাত দিয়ে আহত অংশটা চেপে ধরে ফুপিয়ে উঠল। রাকিব নামধারী সিকিউরিটি গার্ড সময় নিয়ে তার সামনে থেকে আব্দুল মান্নানের মৃতদেহ সরালো। তারপর আগলা চুল আর গালের ভেতরে গুজে রাখা চিক প্যাড খুলে মেঝেতে ছুঁড়ে ফেললো। মাথার কোকড়া চুলে হাত বোলাতে বোলাতে সে মেঝেতে পড়ে কোকাতে ব্যস্ত মেজর তোহার পাশে পড়ে থাকা রিভলভার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল। তারপর মেজর তোহাকে টেনে রেলিংয়ের উপর বসালো। মেজর তোহা গোঙাতে গোঙাতে বলল, হু আর ইউ? সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম পরা ছেলেটা হাঁটু গেড়ে মেজর তোহার মুখোমুখি বসলো। শান্ত কণ্ঠে বলল, আমিও একজন ব্ল্যাক এজেন্ট, মেজর তোহা। আমার কোড নেম এজেন্ট নিয়ন। শৈবাল সিদ্দিক ক্লিন আপ মিশন আমাকে অ্যাসাইন করা হয়েছে। এজেন্ট নিয়ন ছাদের একপাশে ফেলে রাখা দড়ি দিয়ে মেজর তোহার হাত বাঁধতে বাঁধতে বলল, আপনাকে স্বয়ং মেজর সাদাতই বিশ্বাস করে না, আর আমি করতে যাব কোন দুঃখে? মেজর তোহা বাধা দেওয়ার চেষ্টা করলো না। সে হতাশ কণ্ঠে বলল, মানে মেজর সাদাত আপনাকে দিয়ে যে প্ল্যানটা করিয়েছে সেটা ছিল ডাইভারশন, আপনাদের চোখকে ব্যস্ত রাখার জন্য। আমি 20 দিন আগেই এখানকার সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি নিয়ে খুব ভালোভাবে সব কিছু জেনে বুঝেই মেজর সাদাতের কাছে গিয়েছিলাম, আর মেজর সাদাতও আমার কাছে আপনার স্টুপিড প্ল্যান নিশ্চিন্তে ডাইভারশন হিসেবে গছিয়ে দিয়েছে। এজেন্ট নিয়ন দড়িতে শেষ গিটটা দিয়ে বলল। মেজর তোহার মাথাটা হতাশায় ঝুলে গেল। সে নিঃশ্বাস ফেলে চুপ হয়ে গেল। এজেন্ট নিয়ন চেয়ারে বাঁধা ছেলেটার সামনে দাঁড়িয়ে তার বাঁধন খুলে দেওয়ার আগেই সে ছোকরা দড়ি খুলে বলল, থ্যাঙ্কস
বাট 5 মিনিট আগেই আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি। এজেন্ট নিয়ন হাতে তালি দেওয়ার ভঙ্গি করে বলল, অ্যাক্টিং করলে এতদিনে অস্কার পাইয়া যাইতেন ভাই থুক্কু। এজেন্ট মার্স। এজেন্ট মার্স তার মুখের রক্ত মুছতে মুছতে ঠান্ডা গলায় বলল, আমার মতো থানিটের বাড়ি খেলে তোমার চোদা কথাগুলো বোধহয় বন্ধ হতো, এজেন্ট নিয়ন। ওয়েল, এইরকম 2-4টা মার খেতে হবে জেনেই তো খ্যাপটা নিয়েছেন ভাই। এছাড়া 2 লাখ টাকা আমি কোন দুঃখে আপনাকে দিতে যাব? এজেন্ট নিয়ন হাসি হাসি কণ্ঠে বলল। এজেন্ট মার্স কড়া চোখে একবার তাকালো, কিছু বলল না। ব্ল্যাক এজেন্টদের জন্য এটা বেশ কমন ব্যাপার। খ্যাপা মারা সোজা বাংলায় টাকার বিনিময়ে অন্য এজেন্টের মিশনে সাহায্য করা। ব্ল্যাক এজেন্সির একটা মিশনে একজনকে সাইন করা হয়, বিশেষত মানুষ মারার মতো অ্যাসাইনমেন্টগুলোতে। ওই এজেন্ট একা কুলাতে না পারলে গাটের পয়সা খরচ করে অন্য এজেন্টকে ভাড়া করে তাকে হেল্প করার জন্যে। ব্ল্যাক এজেন্টদের জন্য এটা বেশ লাভজনক পার্ট টাইম জব। এজেন্সিতে এই খ্যাপা মারা কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু কেউ এই আইন মানে বলে মনে হয় না। এজেন্ট নিয়নও তার এই ডাইভারশন প্ল্যানের জন্য অন্য এক এজেন্টকে ভাড়া করেছে এবং বলাই বাহুল্য এই প্ল্যান বেশ ভালো কাজে দিয়েছে এখন পর্যন্ত। এজেন্ট নিয়ন হাতের পিস্তল নাড়ালো, বলল, এজেন্ট মার্স, থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্ট, ইউ মে গো। এজেন্ট মার্স উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল। তার মানে আমার কাজ শেষ। ওকে, গুড বাই, এজেন্ট নিয়ন। কথা শেষ করে সিঁড়িতে পা ফেলতে গিয়েও থেমে গেল। এজেন্ট মার্স মাথা ঘুরিয়ে বলল, এজেন্ট নিয়ন, কুত্তার বাচ্চা শৈবাল সিদ্দিকী এবার খুন না করতে পারলে তোমার চামড়া খুলে আমি ব্ল্যাক এজেন্সির পাপোশ বানাবো। এজেন্ট নিয়ন হতাশ ভঙ্গিতে মাথা নাড়ালো, নিরস গলায় বলল, আমার এ চামড়ার জন্য তো এমনিতেই লম্বা লাইন লাগবে এজেন্সিতে। কপাল ভালো থাকলে পাইতেও পারেন। এজেন্ট মার্স হাসবে না ভাবলেও তার মুখে নিজের অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল। হাসি ব্যাপারটা তার ব্যক্তিত্বের সাথে একেবারে মেলে না। কপাল ভালো, আলো আধারের সিঁড়িটাতে তার হাসি দেখার জন্য কেউ ছিল না, নইলে যেই দেখতো সেই ভারী আশ্চর্য হতো। এজেন্ট মার্সের পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই ঘুরে দাঁড়ালো এজেন্ট নিয়ন। ছাদের একপাশে বাধা পড়ে থাকা মেজর তোহার দিকে এগিয়ে বসলো সে। তারপর মেজর তোহার পকেটে থেকে ফোন বের করে তোহার বুড়ো আঙ্গুল চেপে ধরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করলো সে। মেজর তোহা ধস্তাধস্তি করে নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও পারল না। একে তো সে আহত, তার উপর এজেন্ট নিয়নের বজ্রমুষ্টি। শেষে হতাশ হয়ে চেঁচিয়ে উঠল মেজর তোহা। কি চাও তুমি? এমন কিছু না। নরম গলায় বলল এজেন্ট নিয়ন। আমি শৈবাল সিদ্দিককে ফোন দেব, আপনি তাকে ছাদে আসতে বলবেন। কল লিস্ট থেকে শৈবাল সিদ্দিককে ফোন দিতেই সাথে যোগ করলো এজেন্ট নিয়ন। দয়া করে কোনো চালাকি করবেন না। আমি মরলে আপনাকে সাথে নিয়েই মরব, এটা একেবারে নিশ্চিত কথা। সময় রাত 1:30। শৈবাল সিদ্দিক ওয়াইনের গ্লাস নিয়ে চুপচাপ বসে আছে। কেন যেন তার ভিতরে চাপা অস্বস্তি কাজ করছে। কই আগেও তো তাকে মারার জন্য কত লোক এসেছে, এতটা অস্বস্তি তো কখনো লাগেনি। অ্যামিলিয়া ক্লার্ক কিছুটা হলেও শৈবাল সিদ্দিকের অস্বস্তি ধরতে পারলো, নরম গলায় বলল, ইউ ওকে লিটল প্রিন্স? শৈবাল সিদ্দিক তার গাঢ় নীল চোখ তুলে তাকালো। তোমার কি তাতে? অ্যামিলিয়া ক্লার্ক খায় তুলল। আমার তাতে অনেক কিছু। এই বাচ্চাটাকে পাওয়ার আগ পর্যন্ত তোমাকে আমার লাগবে। শৈবাল সিদ্দিক শব্দ করে হাসলো। দিন শেষে আমরা তাহলে অনলি ফ্রেন্ডস উইথ বেনিফিটস। তোমার বিপদ দেখলে আমি পালাবো, আমার বিপদ দেখলে তুমি পালাবে, রাইট? অ্যামিলিয়া ক্লার্ক তার ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে বলল। এর থেকে বেশি কিছু কি তুমি এক্সপেক্ট করো নাকি? শৈবাল সিদ্দিক উত্তরে কিছু বলার আগে বেজে উঠল তার ফোন। ভ্রু কুচকে ফোনটা রিসিভ করলো সে। ওপাশ থেকে মেজর তোহার কণ্ঠে শুনল শৈবাল সিদ্দিক। শৈবাল, আপনি ছাদে আসুন, এই সরকারি কুত্তাকে আপনার দেখা দরকার। শৈবাল সিদ্দিকি হুঁ জাতীয় শব্দ করে ফোন রাখলো। শৈবাল সিদ্দিককে উঠে দাঁড়াতে দেখে অ্যামিলিয়া ক্লার্ক ভ্রু নাচালো। হোয়ার আর ইউ গোয়িং? সরকারি কুত্তাটাকে একটু দেখে আসি। মরণের আগে মানুষের চেহারা দেখতে আমার বড় ভালো লাগে। শৈবাল সিদ্দিক এক ঢোক গ্লাসের বাকি ওয়াইন শেষ করে বলল। দরজার কাছে যেতে যেতে থমকে দাঁড়ালো শৈবাল সিদ্দিক। মাথা ঘুরিয়ে অ্যামিলিয়া ক্লার্কের দিকে ফিরে বলল, তুমি আমার এক্সপেকটেশন জানতে চেয়েছিলে না? আমার কোনো মানুষের প্রতি কোনো এক্সপেকটেশন নাই। উইথ বিগ এক্সপেকটেশন কামস বিগার পেইন। আশা যত বড়, কষ্ট তত বেশি। কিন্তু ছোট করে শ্বাস ফেলল শৈবাল সিদ্দিক। থেমে থেমে বলল, মাঝে মাঝে মনে হয় কেউ একজন আমার কেয়ার করলে মন্দ হতো না। অ্যামিলিয়া ক্লার্ক মুখে ওয়াইন নিতে গিয়েও থমকে গেল। আগের বার ঠিক একইভাবে তাকে বোকা বানিয়েছে সাইকোপ্যাথটা।
সে কথা মনে হতে রাগে জ্বলে উঠল সে। হ্যাচকা টানে আস্ত একটা বোতল খুলে ঢকঢক করে কতখানি মদ গিলে মুখ বেঁকিয়ে বলল, ড্যাম অ্যাগেইন জোকিং ইউ স্টুপিড সাইকো। অ্যামেলিয়া কোনো উত্তর পেল না। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো শৈবাল সিদ্দিক চলে গিয়েছে। শৈবাল সিদ্দিক কখনো লিফট ব্যবহার করে না, তার মারাত্মক ক্লস্ট্রোফোবিয়া আছে। এমনিতেই 10 তলা উঠেও তার অভ্যাস আছে, সেই তুলনায় 4 তলা এমন কিছুই না। তবে 12টার পাশেই একটা 10 তলা 5 স্টার হোটেলে খোলার ইচ্ছা আছে। কাজও এগোচ্ছে দ্রুতই। ইয়োর নাইট বারটাও তখন হোটেলের নিচেই স্থানান্তর করা হবে, আরও পাকাপোক্ত হবে তার গোপন ব্যবসার হাইড আউট। এইরকম এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে শৈবাল সিদ্দিক 5 তলার ছাদে পৌঁছে গেল। ছাদের খোলা জায়গায় এসে দাঁড়াতে তার খটকা লাগলো। ঝট করে মাথা ঘুরিয়ে সে যা দেখলো তাতে সাধারণ মানুষ দাঁত কপাটি লেগে যাওয়ার কথা। শৈবাল সিদ্দিকের ছাদে পা ফেলা মাত্র এজেন্ট নিয়ন 2 হাতে পিস্তল তাক করে আছে। এজেন্ট নিয়ন চাপা গলায় বলল, তোমার জাহান্নামে যাওয়ার সময় চলে এসেছে শৈবাল সিদ্দিক। শৈবাল সিদ্দিকের 1 সেকেন্ড বেশি সময় লাগলো না পরিস্থিতি বুঝতে। সেই সাথে সে এটাও বুঝলো তার হাতে আসলে কিছুই করার নেই। একজন অসম্ভব দক্ষ সরকারি কুত্তা পিস্তল তার দিকে নিশানা করেছে। 1 সেকেন্ডের মধ্যে তার আঙ্গুল ট্রিগারে চেপে বসবে। শৈবাল সিদ্দিক ছোট্ট করে শ্বাস ফেলল। অতি আত্মবিশ্বাস থাকলে যা হয় আর কি। তীব্র শব্দে গুলি ফাটলো, কিন্তু শৈবাল সিদ্দিক কোনো ব্যথা অনুভব করলো না। সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামনে। অ্যামেলিয়া ক্লার্ক তাকে শক্ত করে আঁকড়ে ধরে আড়াল করেছে বুলেটের আঘাত থেকে নিজের শরীরকে ঢাল বানিয়ে। অ্যামেলিয়া ক্লার্ক শৈবাল সিদ্দিকের পিছনে ছাদ পর্যন্ত চলে এসেছিল, উদ্দেশ্য আগের মতোই। শৈবাল সিদ্দিক তার থেকে লুকিয়ে অন্য কোনো প্ল্যান বানাচ্ছে কিনা। সোজা কথায় শৈবাল সিদ্দিকীকে সে এক বিন্দু বিশ্বাস করে না, কিন্তু এখানে এসে সে যখন শৈবাল সিদ্দিককে মৃত্যুর সামনে দাঁড়ানো দেখে তখন তার সব কিছু এলোমেলো হয়ে গেল। সে এই 1 সেকেন্ডে আবিষ্কার করলো এই সাইকোপ্যাথটাকে সে আসলে অসম্ভব ভালোবাসে। এতটাই ভালোবাসে যে তাকে ছাড়া এই পৃথিবীতে সে কল্পনাও করতে পারবে না। আমি ড্যাম ইউ স্টুপিড উমান। শৈবাল সিদ্দিকের চিৎকারে বাস্তবে ফিরল সে। অ্যামেলিয়া মুখ তুলে তাকালো, তার মুখ থেকে এক ঝলক রক্ত বের হয়ে ভিজিয়ে দিল শৈবাল সিদ্দিকের সাদা শার্ট। লিটল প্রিন্স, আমি অ্যামেলিয়া কার্ক প্রেমে পড়েছি, তাও আবার তোমার মতো একটা সাইকোর প্রেমে। বিশ্বাস হয়? ফিসফিস করে কথাগুলো বলেই ঢলে নিচে পড়ল অ্যামেলিয়া ক্লার্ক। শৈবাল সিদ্দিক তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এজেন্ট নিয়নও এই অবিশ্বাস্য বাধায় শিকার ছুটে যেতে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে দ্রুত সামলে নিল নিজেকে। আবারও ট্রিগারে চেপে বসলো তার আঙ্গুল। এবার একেবারে শেষ মুহূর্তে নড়ে উঠল শৈবাল সিদ্দিক। বিদ্যুৎ বেগে মেঝেতে ঝাঁপ দিয়ে পড়ে নিশ্চিত মৃত্যু ঠেকালো সে। তবুও কাঁপতে কাঁপতে উঠে বসতে ব্যথায় গুঙিয়ে কোমর চেপে ধরতে হলো তাকে। এজেন্ট নিয়নের এবারে নিশানা একেবারে ব্যর্থ হয়নি। শৈবাল সিদ্দিকের কোমরের কাছটায় ছোপ ছোপ লাল রক্ত, অন্তত তাই বলে। এজেন্ট নিয়ন দাঁতে দাঁত চেপে আবারও ট্রিগার টানলো, কিন্তু এবার ক্লিক শব্দ করে থেমে গেল পিস্তলটা। বুলেট শেষ। হতাশায় গুঙিয়ে উঠল এজেন্ট নিয়ন। মেজর দোহার একটা গান ছিল, কিন্তু সেটা ছিটকে নিচে পড়ে গেছে, কাজেই পুরোপুরি অস্ত্রহীন এখন সে। শৈবাল সিদ্দিক মেঝেতে পা ছড়িয়ে বসে আছে। সে এজেন্ট নিয়নের দিকে তাকিয়ে চাপা গলায় বলল, গুলি শেষ, তাই না? শৈবাল সিদ্দিক তার কথা শেষ করেই বা হাত উপরে তুলল। তার হাতে ছোট একটা রিমোট কন্ট্রোলিং ডিভাইস। সেটাকে টিপে ধরতে তীব্র শব্দে অ্যালার্ম বাজতে লাগলো। শৈবাল সিদ্দিক শব্দ করে হাসলো, হাসির সাথে ফিনকি দিয়ে রক্ত গড়ালো তার মুখ থেকে। সেই অবস্থাতেই সে বলল, সিকিউরিটি গার্ডদের ছাদে আসতে 2 মিনিটও লাগবে না। সরকারি কুত্তা, এবার বরং তুই মরার জন্য রেডি হ। এজেন্ট নিয়ন মাথা গরম করলো না, এক ছুটে সে রেলিং এর কাছে গেল। ইয়র নাইট বারের সাথে ঘেঁষেই গড়ে উঠেছে শৈবাল সিদ্দিকের নিজস্ব হোটেল। মাত্র 3 তলা পর্যন্ত তোলা হয়েছে, বাকিটা বড় বড় পিলারে ঘেরা। সিদ্ধান্ত নেওয়ার জন্য 10 সেকেন্ডের বেশি সময় নিতে পারল না এজেন্ট নিয়ন। সিঁড়িতে অসংখ্য পায়ের আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। রেলিং বেয়ে উঠে শূন্যে লাফ দিল সে। সাথে সাথে কমপক্ষে 10টা রিভলভার গর্জে উঠল ইয়ন নাইটের ছাদ থেকে। সিকিউরিটি গার্ডগুলো ছাদে পৌঁছে এলোপাতারি গুলি করা শুরু করেছে। এজেন্ট নিয়ন গড়িয়ে পড়ল পাশের নির্মাণাধীন বিল্ডিং এর 3 তলায়। মেঝেতে পা পড়তেই ভয়ঙ্কর ব্যথায় বসে পড়ল সে। সিকিউরিটি গার্ডগুলোর এলোপাতারি এই গুলিগুলো একেবারে ব্যর্থ হয়নি। এজেন্ট নিয়নের পায়ের মাংসপেশি ভেদ করে চলে গেছে একটা বুলেট। এজেন্ট নিয়ন ঘোরাতে ঘোরাতে উঠে দাঁড়ালো। এখন এই বুলেটের ব্যথা নিয়ে বসে থাকলে চলবে না, যত দ্রুত সম্ভব পালাতে হবে। কিছুক্ষণ পরে এই পুরো এলাকাটা শকুনের মতো ঘিরে ফেলবে শৈবাল সিদ্দিকের লোক। দাঁতে দাঁত চেপে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে আচমকায় ডাক্তার তামান্নার কথা মনে পড়ে গেল এজেন্ট নিয়নের। আপনার মতো হান্টিং ডগ এত সহজে মরে না। এজেন্ট নিয়ন আপন মনে হাসলো। কে বলেছে এই অর্থহীন কথাটা? হান্টিং ডগগুলোই তো সবার আগে মরে, কখনো তার মালিককে বাঁচাতে সামনের বুনো জানোয়ারের হাতে, আবার কখনো তার মালিকের হাতে মরে নির্বোধ কুকুরগুলো যখন শিকার তার হাতছাড়া হয়ে যায়। তবু বোকা শিকারী কুকুরগুলো কি অক্লান্তই পরিশ্রমই না করে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য? ঠিক তার মতোই শিকারী কুকুর যখন শিকার ধরতে গিয়ে নিজের পাতা ফাঁদে পা দিয়ে আধমরা হয়ে বাড়ি ফিরতে চায়,
তখন সেই কুকুরের হাতে মাত্র দুটো উপায় থাকে নিয়ন। অসম্ভব পরিচিত কোমল কণ্ঠটা যেন ছুরির মতো এজেন্ট নিয়নের কানকে চিরে ফালাফালা করে দিল। এজেন্ট নিয়ন দাঁতে দাঁত চেপে অন্ধকার গলির ময়লা দেয়ালে ঠেস দিল। বা পা থেকে কলকল করে রক্ত পড়ছে। এত বেশি ব্লাড লসের জন্যই বোধহয় হ্যালুসিনেশন হচ্ছে তার, নইলে একজন মৃত মানুষের কণ্ঠ কিভাবে শুনবে সে। এজেন্ট নিয়ন ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। এখন রাত 2:14 বাজে। রাত 1টা বেজে 13 মিনিটে অপারেশনে শৈবাল সিদ্দিক ক্লিন আপ মিশন মারাত্মকভাবে ফেল হয়েছে। ভাগ্যের ফেরে শৈবাল সিদ্দিক মরেনি। তাকে বাঁচাতে গিয়ে অ্যাম্বাসেডারের এক মহিলা অ্যামেলিয়া ক্লার্ক মারা গিয়েছে। তারপরেও শেষ চেষ্টা হিসেবে যে গুলিটা চালিয়েছিল সেটা শৈবাল সিদ্দিক। শেষ মুহূর্তে ঝাঁপ দেওয়ার কোমরে গিয়ে লেগেছে। এত বড় একটা আঘাত পেয়েও শয়তানটার মাথা ছিল বরফের মতো ঠান্ডা। রিমোট টিপে সিকিউরিটি অ্যালার্ট করে দিয়েছিল। একেবারে শেষ মুহূর্তে পালাতে পেরেছে এজেন্ট নিয়ন, কিন্তু বাপ পায়ের মাংসপেশিতে গুলি লেগেছে তার। সেই অবস্থাতেও পালাতে কম যন্ত্রণা হয়নি তার। সিকিউরিটি গার্ডদের একটা দল পিছু নিয়েছে। অনেক কষ্টে গাড়িটা ব্রিজের কাছে ফেলে রেখে পাশের গলিতে ঢুকে পড়েছে সে, এই আশায় যে গাধাগুলো এতটা দ্রুত তার ফাঁকি বুঝতে পারবে না। এই গলিতে ঢুকে পড়েও ঝামেলা খুব যে কমেছে তা নয়। এই গলিতে ঢুকে পড়েও ঝামেলা যে খুব কমেছে তা না। পায়ের আঘাত থেকে যে হারে রক্ত পড়ছে তাতে থেকে থেকে ঝাপসা হয়ে আসছে এজেন্সি নিয়নের দৃষ্টি। কতক্ষণ জ্ঞান থাকবে এটাই বড় প্রশ্ন। দাঁতে দাঁত পিষল এজেন্ট নিয়ন। এখন জ্ঞান হারানোর চেয়ে নিজের গলায় ছুরি চালানো ভালো। অন্তত শৈবাল সিদ্দিকের কুত্তাগুলোর হাতে পড়তে হবে না। মাত্র দুটো উপায় নিয়ন, হয় তার নিজের মালিকের হাতে মরা, নইলে তার মালিককেই ওপরে পাঠিয়ে দেওয়া। সেই কণ্ঠটায় আবারও ফিসফিস করে ভাবনা জগৎ থেকে ফেরালো নিয়নকে। ড্যাম শাট আপ দীপ্তি। চাপা গলায় বলল এজেন্ট নিয়ন। আবারও হ্যালুসিনেশন হচ্ছে তার। দীপ্তির কণ্ঠটা আরও নরম হলো। আমিও 2 বছর আগে এইভাবে মারা খাওয়া কুত্তা হয়ে পালাতে গিয়ে মালিকের হাতেই খুন হয়েছিলাম, তাই না নিয়ন? এজেন্ট নিয়ন কোনো উত্তর দিল না। হ্যালুসিনেশন হচ্ছে এটা বোঝার পর একটা অবাস্তব কথোপকথন চালানোর কোনো মানে হয় না। এখন সে যার কণ্ঠ হ্যালুসিনেশনের মধ্যে দিয়ে শুনছে সে এজেন্ট দীপ্তি। এজেন্ট নিয়নের মতো একজন ব্ল্যাক এজেন্ট ছিল সে। 2 বছর আগে গাধা মেয়েটা এজেন্সির অতি গোপনীয় নথি ফাঁস করে দিয়েছিল। এজেন্সিতে এই কাজের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আর এজেন্সি থেকে এজেন্ট নিয়নকে ঠিক করা হয় এজেন্ট দীপ্তিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যে। এজেন্ট নিয়নের হাত বিন্দুমাত্র কাঁপেনি। ঢাকার এক অন্ধকার গলির সামনে সে বিনা দ্বিধায় এজেন্ট দীপ্তির বুকে গুলি চালিয়েছে। একসময়ের অতি পরিচিত মানুষটার মৃতদেহ মারিয়ে সে নির্বিকার ভঙ্গিতে হেড অফিসে কল করে বলেছে, এজেন্ট নিয়ন স্পিকিং স্যার। এজেন্ট দীপ্তি হ্যাজ বিন রিমুভ। এজেন্ট নিয়ন কখনো এরকম কাজগুলোর জন্য বিন্দুমাত্র দুঃখ বা লজ্জাবোধ করেনি। শিকারী কুকুর তার মালিককে কামড়ে দিলে সেই কুকুরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, এই তথ্য সেও মনে প্রাণে বিশ্বাস করে। তাহলে এখন কেন এত বছর পর এজেন্ট দীপ্তির কণ্ঠ তার কানে পাচ্ছে? এজেন্ট নিয়ন আপন মনেই হাসলো, কারণ তার অবস্থা এখন এজেন্ট দীপ্তির মতোই। তারা খাওয়া কুত্তার মতো অন্ধকার গলিতে সেও পালিয়ে বেড়াচ্ছে। এজেন্ট নিয়ন সোজা হয়ে দাঁড়ালো, দাঁতে দাঁত পিষে প্রচণ্ড ব্যথা সামলালো। নিজেকে সামনে টেনে নিতে লাগলো। সে কোনো শিকারী কুত্তার মতো মরবে না, কারণ 2 বছর আগে এজেন্ট দীপ্তির দিকে রিভলভার তাক করার পর মেয়েটা তাকে অসম্ভব শান্ত কণ্ঠে বলেছিল, এজেন্ট নিয়ন, আমি আজ যেভাবে তারা খাওয়া কুত্তার মতো মারা যাচ্ছি তুমি সেভাবে মরবে না। প্রমিস মি নিয়ন, ইউ উইল ডাই লাইক এ হিউম্যান। তুমি মানুষের মতো মরবে। সেদিনের কথাটা মনে পড়তে এজেন্ট নিয়নের গতি বেড়ে গেল। তার এখনও কাজ অনেক বাকি। মৃত্যুর মতো লোভনীয় বিশ্রামের সময় তার নেই। সময় রাত 3টা। মেজর সাদাত চোখ মেলে হাত ঘড়িতে তাকিয়ে সময়টা দেখলো। ঘুমিয়ে গিয়েছিল সে অসম্ভব। মেজর সাদাত কখনো অচেনা জায়গায় ঘুমাতে পারে না। আরেকজন ব্ল্যাক এজেন্টের আস্তানায় এত শান্তির ঘুম? হাই তুলল মেজর সাদাত। সক্রেটিস যে নিজেকে জানতে বলেছে তা ভুল নয়, নিজেকে জানতে এখনো বাকি আছে তার। মেজর সাদাত অলস ভঙ্গিতে উঠে বসলো। দরজা খুলে অন্য রুমের সামনে দাঁড়াতে দেখলো তামান্না ঘুমন্ত বাচ্চাটার পাশে বসে ঝিমোচ্ছে। মেজর সাদাতকে দেখেই সে ধর্মর করে উঠে দাঁড়ালো। তোতলে বলল, একটু চোখ লেগে এসেছিল। আর হবে না স্যার। মেজর সাদাত মাথা ঝাঁকালো, সহজ গলায় বলল, এত অ্যালার্ট থাকার দরকার নেই তামান্না। এজেন্ট নিয়ন আর ফিরবে না। বিস্ময়ে হা হয়ে গেল তামান্নার মুখ। সে আবারও তোতলালো, কিন্তু আমি শৈবাল সিদ্দিককে যতখানি চিনি, ওকে এত সহজে মারা প্রায় অসম্ভব ব্যাপার। শৈবাল সিদ্দিকের সঙ্গে সেনাবাহিনী পর্যন্ত ঘাটায় না, সেখানে একে এক ছোকরা গিয়ে দেশ উদ্ধার করে দেবে। হলিউডের মুভি সিনেমা এই টাইপের কাহিনী চলে, বাস্তবে না। মেজর সাদাত নির্বিকার কণ্ঠে বলল। তামান্না ছোট করে শ্বাস ফেলল। মেজর সাদাত নিজের লাভ না থাকলে অন্য কারো জীবন মৃত্যু নিয়ে বিন্দুমাত্র চিন্তা করে না, এই ব্যাপারটা সে জানে। তবুও মাঝে মাঝে মেজর সাদাতের এইরকম নির্বিকার মুখে অন্যের মৃত্যুর কথা শুনে চমকে ওঠে সে। নিষ্পাপ চেহারার এই শ্যামলা যুবকের মাঝে
নিষ্ঠুরতার গাঢ় ছায়াটা বড্ড চোখে লাগে তার। তীব্র শব্দে কলিং বেল বেজে উঠতে বাস্তবে ফিরল তামান্না। মেজর সাদাত ঘাড় কাত করে মেন দরজার দিকে তাকালো, একই স্বরে বলল। ইন্টারেস্টিং। তামান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই সময় কারো আসা মানে মেজর সাদাত শান্ত চোখে তামান্নার দিকে তাকালো, বলল, তুমি দরজা খুলবে, মাথা বের করে দরজা খুলতে যাবে না। দরজা খোলার সাথে সাথে দরজার আড়ালে চলে যাবে, বাকিটা আমি দেখব। তামান্না আশ্চর্য হয়ে আবিষ্কার করলো তার আগের মতো ভয় বা আতঙ্ক কোনোটাই লাগছে না। সামনে দাঁড়ানো এই মানুষটার প্রতি তার ভয়ঙ্কর রকমের আস্থা চলে এসেছে, এতটাই যে পুরোপুরি অরক্ষিত অবস্থায় দরজার ওপাশের আততায়ীর মুখোমুখি হতেও তার ভয় হচ্ছে না। আই আন্ডারস্ট্যান্ড স্যার। কথাটা বলতে তাই এতটুকু কাঁপলো না ডাক্তার তামান্নার কণ্ঠ। মেজর সাদাত তার বাঁ হাত পকেটে গুজে রেখেছে। মেন দরজার ঠিক বিপরীত পাশে সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খোলা মাত্র শত্রু দেখা পেলে ঝটকা মেরে পকেটের পিস্তল বের হয়ে আসবে তার বাঁ হাতে, আর বাকিটা সময়ের হাতে। তামান্না দরজার একটানে হাতল ঘুরিয়ে দরজার আড়ালে চলে গেল। মেজর সাদাতও পকেট থেকে বিদ্যুৎ বেগে পিস্তল বের করলো, কিন্তু ট্রিগার টানার প্রয়োজন পড়ল না। দরজার ওপাশে এজেন্ট নিয়ন এক হাতে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, পা থেকে ফোটায় ফোটায় পড়া রক্তে সাদা মেঝেতে লালচে ছোপ পড়েছে। পিস্তল হাতে মেজর সাদাতকে দেখে সে ছোট্ট নিঃশ্বাস ফেলল। রিল্যাক্স মেজর সাহেব, আপনি এমনিতেই মরব, শুধু শুধু একটা বুলেটের অপচয় করবেন কেন? এজেন্ট নিয়নের গলার স্বরে দরজার আড়াল থেকে বের হলো তামান্না। এজেন্ট নিয়নের পায়ের কাছে জমা রক্তে চাপা আর্তনাদ করে উঠল সে। আপনার পা। এজেন্ট নিয়ন খোঁড়াতে খোঁড়াতে ভেতরে ঢুকলো, শ্বাস ফেলে বলল, পায়ের 12টা বেজে গেছে আর কি। সাধারণ মানুষ হলে রাস্তাতেই মুখ পরে মরে থাকতাম, হান্টিং ডগ বলে হয়তো এত সহজে মরিনি। খোঁচাটা ধরতে পেরে মুখ লাল হয়ে গেল তামান্না। সেটা আড়াল করতে বোধহয় সে মুখ ঘুরিয়ে দরজা লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। বেঁচে থেকে খুব একটা উপকার করনি আমাদের, সাথে টিকটিকে নিয়ে এসছো। মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল। এজেন্ট নিয়ন আর ডাক্তার তামান্নার কথোপকথনের মাঝে সে জানালার পর্দা সরিয়ে উকি দিয়ে বাইরে সতর্ক চোখে তাকাচ্ছে। বাড়ির সামনে একটা গালো গাড়ি প্রায় নিঃশব্দে থেমেছে। চারজন শক্তপোক্ত কঠিন চেহারার লোক গাড়ি থেকে নেমে কোনো কিছু একটা আলোচনা করছে। সম্ভবত তাদের কিভাবে এজেন্ট নিয়নকে কচু ধোলায় দিয়ে এই বাড়ি থেকে বের করবে সেটা নিয়ে। এজেন্ট নিয়নের আহত পাটা সম্ভবত তার ক্লান্ত শরীরের ভাড়া নিতে পারছিল না, তাই সে মেঝেতেই ঠেস দিয়ে বসে পড়ল। আহত পাটা চেপে ধরে সে শুষ্ক হাসি হাসল। রিয়েলি মেজর সাদাত, মানুষ আপনাকে যতটা সেলফ সেন্টার বলে, আপনি তার থেকেও বেশি স্বার্থপর। নিজের ভালোটা ছাড়া আর আপনি কোনো কিছু চোখেই পড়ে না নাকি? মেজর সাদাত দুপা এগিয়ে গিয়ে এজেন্ট নিয়নের পাশে হাঁটু গেড়ে বসলো। তারপর আচমকা তার হাতের পিস্তল এজেন্ট নিয়নের হাঁটুর কাছের আহত অংশটায় ঠেসে ধরল সে। গুঙিয়ে উঠল এজেন্ট নিয়ন। পায়ের ব্যথাটা এতটাই তীব্র মনে হলো যে কিছুক্ষণের জন্য শ্বাস আটকে গেল বেচারার। এমনকি তামান্না পর্যন্ত বিস্ময়ে হা হয়ে গেল। মেজর সাদাত শীতল কণ্ঠে বলল, আমি কি তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। ছোকরা এজেন্ট, তোমার জন্য শৈবল সিদ্দিকের লোকের সামনে আমরা এক্সপোজ হলে আমি আসলে কি হতে পারি সেটা তুমি দেখবে। এজেন্ট নিয়ন ব্যথার ধাক্কা সামলাতে কিছুক্ষণ চোখ বন্ধ করলো। সে তার পকেট থেকে একটা চাবি বের করে মেঝেতে রাখলো, চোখ বন্ধ করেই বলল, দোতলার পূর্ব পাশে একটা ইমার্জেন্সি সিঁড়ি আছে, আপনারা সেটা ব্যবহার করে চলে যান। লোকগুলোর আমার ফ্ল্যাট খুঁজে পেতে অন্তত 10 মিনিট সময় লাগবে, ততক্ষণে আপনারা আরামসে চলে যেতে পারবেন। তামান্না ঢোক গিলে বলল, আর আপনি? আমার যে অবস্থা তাতে আমি আপনাদের গতি ধীর করে দেব, ততক্ষণে শৈবাল সিদ্দিকের চেলাগুলো আমাদের ধরে ফেলবে। সো আমার এখানে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। এজেন্ট নিয়ন শান্ত কণ্ঠে বলল। মেজর সাদাত চাবিটা তুলে নিল, তামান্নার দিকে ইশারা করলো, বলল, বাচ্চাটাকে নাও। তামান্নার চেহারার হতভম্ব ভাব কেটে সেখানে দুঃখ জায়গা করে নিয়েছে, কিন্তু সে মেজর সাদাতের কথার প্রতিবাদ করতে পারল না। মেজর সাদাতের যুক্তিতে কোনো ভুল নেই। এখন তাদের যে অবস্থা তাতে এজেন্ট নিয়নকে সাহায্য করা মানে নিজের মাথায় নিজে গুলি করা। তামান্না নিচু গলায় বলল। ইয়েস স্যার। তামান্না বাচ্চাটাকে আনতে চলে যাওয়ার পর এজেন্ট নিয়ন শান্ত কণ্ঠে বলল, সিগারেট হবে মেজর? হ্যাঁ হবে। মেজর সাদাত তার অন্য পকেট থেকে সিগারেটের বক্স বের করতে করতে বলল। তুমি সিগারেট খাও জানতাম না। এজেন্ট নিয়ন একটু হাসল। একজনকে প্রমিস করেছিলাম সারা জীবন আর সিগারেট খাবো না, স্রেফ মরার আগে একটা। আজ যেহেতু মরতে যাচ্ছি, একটা তো খেতেই পারি। মেজর সাদাত কি যেন চিন্তা করে সিগারেটের বক্সটা আবারও পকেটে ঢুকালো। ওয়েল, এই যে নেওন, এই জিনিসটা টেনে আয়ু কমানোর কোনো মানে হয় না, কারণ রহস্য খেলা করলো মেজর সাদাতের কুচকুচে কালো চোখের মনিতে। তুমি আজকে মারা যাচ্ছ না ছোকরা এজেন্ট। আপনি আপনি যাচ্ছেন না আমাদের সাথে?
তামান্না অঘরে ঘুমন্ত বাচ্চাটাকে কোলে নিয়ে এমার্জেন্সি সিঁড়ির সামনে দাঁড়িয়ে বলল। মেজর সাদাত দ্রুত হাতে তালা খুলে দরজায় টান দিল। ক্যাচক্যাচ শব্দে দুর্বল প্রতিবাদ করে খুলে গেল প্রায় 2-3 বছরের বদ্ধ দরজাটা। ভ্যাপসা গন্ধে নাক কুচকে ফেলল মেজর সাদাত। মেজর সাদাত, আপনি আমার প্রশ্নের উত্তর দেননি। কঠোর কণ্ঠে বলল তামান্না। মেজর সাদাত পূর্ণ দৃষ্টিতে তামান্নার দিকে তাকালো। সহজ কণ্ঠে বলল, তুমি মিনিট 20 মতো অপেক্ষা করবে, আমি না এলে যেভাবেই হোক চলে যাবে। তামান্না পুরোপুরি হতভম্ব হয়ে বলল। মানে আমি একা? মেজর সাদাত কাঁধ ঝাঁকালো। ইয়াপ, তুমি একা না। মেজর সাদাত তার হাতের মুঠো থেকে একটা ছোট স্টিল নাইফ তামান্নার হাতে গুজে দিল। শান্ত কণ্ঠে বলল, এটা এজেন্ট নিয়নের নাইফ, প্রয়োজনে কাজে লাগাতে হবে তোমাকে। একটু থামলো মেজর সাদাত, যেন পরের কথাগুলো গুছিয়ে নিতে সময় লাগছে তার। আই এম সরি তামান্না, এর চেয়ে বেশি কিছু করার মতো অবস্থা নেই এখন। তামান্না 2 হাতে বাচ্চাটাকে ধরা অবস্থায় এক হাত মেলে নাইফটা ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। তার কাঁধে একটা আস্ত ব্যাগ। কপাল ভালো, বাচ্চাটার ওজন 10 বছরের বাচ্চার তুলনায় অনেক কম, তাই সে এখনো দাঁড়িয়ে আছে। সে কোনো মতে নিজেকে সামলে বিড়বিড় করলো। আমি একা কিভাবে? মেজর সাদাত তামান্নাকে হাতে দিয়ে আস্তে করে ঠেলে সিঁড়ির দিকে এগিয়ে নিল। হাতে সময় কম, যে কোনো মুহূর্তে শৈবাল সিদ্দিকের লোক এজেন্ট নিয়নের ফ্ল্যাট খুঁজে পাবে। সে একা জীবনেও কাউকে বাঁচাতে পারবে না। এই সোজা কথাটা কিভাবে মেজর সাদাতের মাথায় ঢুকাবে, এই চিন্তায় মাথা ঝিমঝিম করছে তামান্নার। হঠাৎ মেজর সাদাতের নরম কণ্ঠে বাস্তবে ফিরল সে। তুমি নিজেকে যা ভাবো তার থেকে তুমি অনেক বেশি সাহসী, ক্যাপ্টেন তামান্না। কথা শেষ করে মেজর সাদাত এজেন্ট নিয়নের ফ্ল্যাটের দিকে হাঁটতে শুরু করলো, যেন তামান্না একাই বাকিটুকু সামলে নেবে। এই ব্যাপারে তার অগাধ বিশ্বাস। কিন্তু তামান্না চমকে উঠল। দীর্ঘদিন পর সে তার নামের আগের পদবিটা শুনেছে। সে ক্যাপ্টেন তামান্না। হ্যাঁ, সে ক্যাপ্টেন পদে সেনাবাহিনীর মেডিকেল করে যোগ দিয়েছিল, কিন্তু নামের আগে মেডিকেল অফিসার শুনতে শুনতে সে ভুলেই গিয়েছিল। সে শুধু একজন মেডিকেল অফিসার না, সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সোলজার। তামান্না বাচ্চাটাকে শক্ত করে আঁকড়ে ধরলো, ধরা গলায় বলল, মেজর, আপনি আর ওই স্টুপিড এজেন্ট যদি 20 মিনিটের মধ্যে ফিরে না আসেন, তাহলে দুজনকে সোজা খুন করব আমি। মেজর সাদাত হাঁটতে হাঁটতে একটু থমকে গেল। তারপর শব্দ করে হেসে ফিরে তাকালো ডাক্তার তামান্নার দিকে। আলতো করে হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে আবারও সামনে পা বাড়ালো। তামান্নার নাইফটা জামার পকেটে রাখলো। তারপর সাবধানে পা বাড়ালো আলো আধারে সিঁড়ির দিকে। রাত 2:50। গভীর রাতে 4 জন কঠিন চেহারার লোক ফ্ল্যাট বাড়ির দরজার সামনে দেখলে যে কোনো সাধারণ ফ্ল্যাট বাসিন্দারাই ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই বিল্ডিংয়ের বেলায় সেই সমস্যা নেই। এখানের বেশিরভাগ বাসিন্দাদের জন্য এই গলির মাঝে পুরনো বিল্ডিংটা একটা হাইড আউটের মতো। হতে পারে তা কোনো মাদক ব্যবসায়ীর গা ঢাকা দেওয়ার জায়গা, কোনো মন্ত্রী মিনিস্টারের গোপন মিটিং প্লেস, বা কোনো ধনী ব্যবসায়ীর অজানা দ্বিতীয় স্ত্রীর বিলাসবহুল বাসস্থান। 1-2 ছাড়া প্রায় সব বাসিন্দায় অজস্র সত্য আড়াল করে চলে এখানে। তাই অন্যের ফ্ল্যাটের সামনে কামান দাগালেও তারা উকি মারবে না, অন্তত যতক্ষণ সে কামানের গোলা তাদের গায়ে না লাগে। তাই সেই 4 জন লোকের মধ্যে মধ্যবয়স্ক লোকটা দেয়ালে ঠেস দিয়ে হাই তুলল। বেটা লুকিয়ে থাকার জন্য ভালোই জায়গা খুঁজে বের করেছে। মাতবর গোছের লোকটা লালচে ছোপের সামনে হাঁটু মুড়ে বসে আছে। সে মধ্যবয়স্ক লোকটার কথায় মুখ বাঁকালো। এতই চালাক, কিন্তু রক্ত তো ঠিকই ফালাইয়া গেছে। গরুতেও খুঁজে পাবে এই বান্দারে। অল্প বয়সী ছোকরাটা একটা ছুরি দিয়ে আঙ্গুলের নখ ঘষছে। সে একবার হাই তুলল। দরজার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থাকা সবচেয়ে কড়া চেহারার লোকটা সম্ভবত এই দলের লিডার। সে ভারী গলায় বলল, এই চুপ, আজাইরা কথা বন্ধ। সবাই দরজা খোলা মাত্রই ভেতরে ঢুইকা যাবা, আর সবার হাতে যেন পিস্তল থাকে, মনে থাকবে। 1 সেকেন্ডের জন্য কাজে ঢিলা দিলে কিন্তু জান নিয়ে টানাটানি বাঁধবো, মনে থাকে যেন। এই পুচকে পলা একলাই আমাদের বসের 12টা বাজাইয়া দিছে। হ্যাঁ, এই কথা শুনে অন্য 2 জনের মধ্যে যে ঢিলেঢালা ভাবটা ছিল সেটা এক নিমিষেই কেটে গেল। দুজনে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়ালো। লিডার টাইপের লোকটা হাত দিয়ে দরজায় আলতো করে ধাক্কা দিল। দরজার লক যে খুলবে না এই ব্যাপারে তারা নিশ্চিত ছিল। এই জন্য দরকারি জিনিসপত্র গুছিয়ে এনেছে তারা। ইলেকট্রিক কাটারের এক পোচে এই বিশাল লকের জারিজুরি খতম হয়ে যাবে। কিন্তু তাদের হা করে দিয়ে আলতো ধাক্কাতে দরজা খুলে গেল। দরজা খোলাই ছিল, এই সত্য হজম করতে কষ্ট হচ্ছে তাদের। লিডারটা সবার আগে নিজেকে সামলে নিল। সে সন্তর্পণে তার পিস্তল বের করলো, অন্য হাতে সাবধানে দরজাটা খুলে হাতে ইশারায় অন্যদের ঢুকতে বলল। অবশ্য ভিতরে ঢুকতে
চাপা যে একটা উত্তেজনা ছিল সেটা গায়েব হয়ে গেল। ভিতরে সুন্দর ঝলমলে আলো, কিন্তু কেউ নেই। ফোঁটা ফোঁটা রক্তের দাগ অবশ্য ভিতরের দিকে চলে গেছে। লিডারটা মৃদু হাসলো। ছোকরা তাহলে মারাত্মক আহতই বলা যেতে পারে, তবুও সতর্কতার ব্যাপারে এতটুকু ছাড় দিল না সে। পা টিপে টিপে রক্তের দাগকে অনুসরণ করতে লাগলো সে। রক্তের দাগ ধীরে ধীরে অন্য রুমে এগিয়েছে। সেখানে থেকে সোজা কিচেনে। লিডারের পাশে দাঁড়ানো অল্প বয়সী ছেলেটা ফিক করে হেসেই দিল। চাপা গলায় বলল, স্যার, এই বলা তো বিরাট নসিব, রান্নাঘরের চিপাই গিয়া পালাইছে। এভাবে প্রতিপক্ষকে নিয়ে হেলাফেলা করায় লিডারটা একটু কড়া চোখেই তাকালো ছোকরার দিকে। তবে সেও আগের চেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে, সেটা তার চেহারা দেখেও বোঝা যায়। তবু সাবধানের মান নাই। এই থিওরিতে আবারও রুমগুলো ভালোভাবে চেক করলো তারা। তারপর কিচেনের দরজা খুলতে ভক করে একটা দুর্গন্ধ ধাক্কা দিল তাদের নাকে। আর সামনে যা দেখলো তাতে ছানা বড়া হয়ে গেল তাদের চোখ। অল্প সময়ে নিজের সিগারেট আর দেশলাই দিয়ে খুব এক কাজের একটা বোমা বানিয়েছে মেজর সাদাত। সিগারেট ধরিয়ে 2-3টা টান দিয়ে সেটা এক গাদা দেশলাইয়ের কাঠি মাঝখানে উঁচু করে রেখেছে। তারপর গ্যাসের চুলাটা সুইচ অন করে রেখে বের হয়ে এসেছে সে। সিগারেট তার নিজস্ব ভঙ্গিমায় পুড়তে পুড়তে ধীরে ধীরে তার আগুনের আভা ছড়িয়ে দিবে দেশলাইয়ের ফসফরে। আগুনের স্পর্শ পাওয়া মাত্রই জ্বলে উঠবে দেশলাইয়ের কাঠি। পুরো রুম জুড়ে থমথম করতে থাকে। এলপিজি গ্যাস যে আগুনের স্পর্শ পাওয়া মাত্রই বিকট শব্দে বিস্ফোরিত হবে। এখন এই ফ্ল্যাটে শুধুমাত্র শৈবাল সিদ্দিকের 4 জন লোকই আছে। ভয়ঙ্কর মৃত্যু থেকে তাদের মাত্র 1 সেকেন্ডের দূরত্ব। সময় রাত 3টা। কিছুক্ষণ আগে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটাতে। গুঁড়ো গুঁড়ো কাচের টুকরো ছিটকে এদিকে সেদিকে ছড়িয়ে পড়েছে। লকলকে লালচে আলো শিখা যেন আকাশ ছুঁয়ে যাবে ভাঙা জানালা দিয়ে। তীব্র শব্দে ফায়ার অ্যালার্ম বাজছে। 5-10 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসবে। মেজর সাদাত ছাদের রেলিংয়ে ঝুঁকে আগ্রহ নিয়ে আগুনের শিখা দেখছে। লালচে আগুনের শিখা তার চেহারা এক ধরনের কোমলতা এনে দিয়েছে। মনেই হচ্ছে না এই মানুষটা 10 মিনিট আগে 4 জন মানুষকে জীবন্ত পুড়িয়ে এসেছে। তামান্না ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মেজর সাদাতের মাথা ঠান্ডা, এই তথ্য সে জানতো, কিন্তু এতটা ঠান্ডা তা সে জানতো না। লোকগুলো আসতে মিনিট 20 সময় লাগিয়েছে। এর মধ্যে মেজর সাদাত ঠান্ডা মাথায় সব গুছিয়ে নিয়েছে। লিফট বা সাধারণ সিঁড়ি ব্যবহার করলে লোকগুলো নজরে পড়ে যেতে পারে তারা, তাই ইমার্জেন্সি সিঁড়ি ব্যবহার করে প্রথমে বাচ্চাটাকে সরিয়ে নিয়েছে তামান্না। এজেন্ট নিয়ন সিঁড়িতে বসেছিল কিছুক্ষণ। এর মধ্যে মেজর সাদাত তার ফ্ল্যাটের মধ্যে গিয়ে খুটখাট করে এসেছে। 3-4 মিনিটের বেশি সময়ও লাগেনি তার। এজেন্ট নিয়ন মেজর সাদাত কিভাবে হুট করে উধায় হওয়ার কারণ জানতে চাইলে মেজর সাদাত হাই তুলে শুধু উত্তর দিয়েছে, 5 মিনিট অপেক্ষা করো, খুব ভালোভাবে বুঝে যাবে আমি কি করছিলাম। এজেন্ট নিয়ন আর কিছু বলেনি। এমনিতেই ব্লাড লসের জন্যে সে বেশ দুর্বল হয়ে পড়েছে। তার উপর পায়ের ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এমনকি 4 তলার সিঁড়িতে পৌঁছানোর পর তীব্র শব্দে যখন বিস্ফোরণ হলো তখনও সে শুধু বিড়বিড় করছিল। আওয়াজ কিসের হলো সাদাত স্যার? মেজর সাদাত উত্তর না দিয়ে চিন্তিত চোখে এজেন্ট নিয়নের দিকে তাকিয়েছিল। ছেলেটা আসলেই তখন চেতন অচেতনের মাঝামাঝি অবস্থাতেই চলে গিয়েছে, নইলে এত বড় আওয়াজ শুনে এমন নির্বিকার প্রশ্ন কোনো পাগলেও করবে না। মেজর সাদাতের কাঁধের উপর ভর দিয়ে এজেন্ট নিয়ন যখন ছাদে উঠেছে তখন তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। এদিকে তামান্না আর বাচ্চাটা ছাদে তাদের জন্য অপেক্ষা করছিল। তামান্না কিছুক্ষণ হলো বাচ্চাটাকে ছাদের বসার জায়গাটায় শুইয়ে রেখেছে। তার ঠিক মিনিট 5 পর এত বড় বিস্ফোরণের শব্দ সেই ভয়ে আতঙ্কে কুঁকড়ে গিয়েছিল। এক অজানা আশঙ্কায় বুক ধকধক করছিল তার। ঠিক সেই মুহূর্তে মেজর সাদাত আর এজেন্ট নিয়নকে ফিরে দেখে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, সম্ভবত প্রচণ্ড আতঙ্কের মধ্যে। এত বড় স্বস্তির ছোঁয়া তার মাথা নিতে পারেনি মিনিট 2-এর জন্য, তাই কাজ করা থামিয়ে দিয়েছে। তামান্নার এই চটকা ভাঙতে বেশ সময় লাগতো, কিন্তু এজেন্ট নিয়নের অবস্থা দেখে সে হুড়মুড় করে ছুটে এসে এজেন্ট নিয়নকে ধরল। এজেন্ট নিয়নকে বসিয়ে এসে দ্রুত হাতে তার ক্ষতস্থান চেক করলো। দ্রুত ব্যান্ডেজ করতে হবে। তামান্না তার ব্যাগ টেনে ব্যান্ডেজ আর অ্যান্টিসেপটিক বের করলো। হাসপাতাল থেকে বের হওয়ার সময় সে নিয়ে এসেছিল এগুলো বাচ্চাটার জন্যে। তামান্না এজেন্ট নিয়নের পায়ে ব্যান্ডেজ পেঁচাতে পেঁচাতে আর চোখে মেজর সাদাতের হাসি হাসি মুখের দিকে তাকালো। মানুষটা কি আগ্রহ নিয়েই না আগুনটা দেখছে, অথচ এই আগুনে 4 জন মানুষ ভয়ঙ্করভাবে মারা গেছে। মেজর সাদাত মুখ ঘুরিয়ে তামান্নার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, কিছুক্ষণ পরই ফায়ার ব্রিগেড আসবে, তখন হুড়োহুড়ির মধ্যে আমরা সটকে পড়ব, কি আমাদের খেয়ালও করবে না। তামান্না মাথা নাড়ালো, তারপর বলবে না ভেবেই বলে ফেললো, আচ্ছা, আপনি এত কিছু করে এজেন্ট নিয়নকে কেন বাঁচালেন? এমন ধোঁয়াশা ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমাদের জন্য তো তার থেকে দূরে থাকাই ভালো। মেজর সাদাত রুমাল চেপে একটু কাশলো, তারপর শান্ত কণ্ঠে বলল, আমার এই ছোকরাকে লাগবে তামান্না, খুবই প্রয়োজন একটা কাজের জন্য। তামান্না বিড়বিড় কি কাজ? করলো। মেজর সাদাত আবারও ঘুরে আগুনের শিখার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, বাচ্চারা চোখ জোর অবিকল ডক্টর রিচার্ডসনের মতো তামান্না, গাঢ়
তামাটে। এক মুহূর্তের জন্য থমকে গেল তামান্না, তারপর চেঁচিয়ে বলল। মেজর, মেজর সাদাত থামল না, শীতল কণ্ঠে বলল। আমার যতদূর ধারণা বাচ্চাটা পাগলা সায়েন্টিস্ট ডক্টর রিচার্ডসনের ছেলে। তামান্না স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে আশেপাশের সবকিছু ভয়ানকভাবে দুলছে। তামান্না চাপা গলায় বলল। কিন্তু স্যার, হ্যাপি ফ্যামিলি হসপিটালে বাচ্চাটার রিপোর্ট কার্ড তো আমরা চেক করেছিলাম। মেজর সাদাত আকাশের দিকে মুখ তুলে তাকালো, শান্ত কণ্ঠে বলল। এই এজেন্ট ছোকরা যেহেতু হ্যাপি ফ্যামিলি প্রাইভেট হাসপাতালের আন্ডার কভার ইনফর্মার ছিল, বাচ্চাগুলোর সম্পর্কে খুব ভালো করে জানার কথা তার। আমার ধারণা এই বান্দর বাচ্চাটার রিপোর্ট চেঞ্জ করে দিয়েছে। হাত পাগল ডাক্তারগুলো জীবনে খেয়ালও করেছে নাকি সন্দেহ। তামান্না ধরা গলায় বলল। কিন্তু স্যার, এই যে নিয়ন এটা কেন করবে? মেজর সাদাত নির্বিকার কণ্ঠে উত্তর দিল। সেটা আমি জানি না তামান্না, এটা জাস্ট আমার একটা হাইপোথেসিস। এই ছোকরা বদমাসটা জ্ঞান ফিরলে আমি ওর মুখেই আমার হাইপোথেসিস মিলিয়ে নেব। তামান্না ঢোক গেল। মেজর সাদাতের অসম্ভব ধারালো যুক্তি তাকে যেন চিরে ফালাফালা করে দিচ্ছে। সে নিচু গলায় বলল। আর যদি বাচ্চাটা ডক্টর রিচার্ডসনের বাচ্চা হয়, তখন আপনি কি করবেন মেজর? মেজর সাদাত উত্তর না দিয়ে আবারও হাসলো। আলো আধারে তার সেই হাসি অসম্ভব নিষ্পাপ দেখালো, যেন পৃথিবীর কোনো মলিনতা সেই হাসিকে স্পর্শ করতে পারে না। আসলে কি তাই? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এজেন্ট দীপ্তি, এর মধ্যে আপনাকে ফাইলটা না দিলে আমি গুলি চালাবো। এজেন্ট নিয়নের কণ্ঠস্বর শীতল থেকে শীতলতর হলো। কর্দমাক্ত গলিটাতে একটা স্ট্রিট লাইট থেমে থেমে জ্বলছে। ময়লা দেয়ালগুলোতে অজস্র পোস্টার সাঁটানো। সেই রকম একটা দেয়ালের মুখোমুখি দাঁড়িয়েছে ব্ল্যাক এজেন্সির হুইসেল ব্লোয়ার এজেন্ট দীপ্তি। পেছনে তার মৃত্যুর সমন্বয়ে একজন দাঁড়িয়ে আছে। সে নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। এজেন্ট দীপ্তি নিয়নের কথা শুনে শব্দ করে হাসলো। সে মুখ ঘুরিয়ে তাকিয়ে বলল। ফাইলটা আমি তোমাকে দিয়েই দিতাম এজেন্ট নিয়ন, কিন্তু আমার ভয় হচ্ছে এই ফাইলটা দেখলে তোমার মাথায়ও আমার মতো সব ফাঁস করে দেওয়ার ভূতটা চেপে বসবে। এজেন্ট নিয়ন চাপা গলায় বলল। জীবনেও না। এজেন্ট দীপ্তি হাতের ফাইলটার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল। এই ফাইলটা আসলে একটা ভয়ঙ্কর অভিশাপের মতো নিয়ন। এই ফাইলটা নেওয়া মাত্রই আমি অভিশাপের খপ্পরে পড়ে গেছি নিয়ন। এখন আমার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার সময় চলে এসেছে। এজেন্ট নিয়ন নিঃশ্বাস ফেললো। মেয়েটা পাগল হয়ে গেছে, পুরোপুরি পাগল। এই ফিল্ডে পাগলকে টিকিয়ে রাখার কোনো মানে হয় না। সে পকেটে হাত ঢুকালো পিস্তল বের করার জন্য, কিন্তু তাকে পুরোপুরি হতভম্ব করে দীপ্তি আচমকা তার হাতের ফাইলটা ছুড়ে দিল এজেন্ট নিয়নের দিকে। এখন এজেন্ট নিয়নের পায়ের সামনে কাদামাখা রাস্তায় পড়ে আছে ব্ল্যাক এজেন্সির টপ সিক্রেট ফাইল, যার জন্য স্বয়ং চিফ অফ ব্ল্যাক এজেন্সি পাগলা কুত্তার মতো হয়ে আছে। এজেন্ট নিয়নের পর্যন্ত এই চমক কাটতে 2 সেকেন্ডের মতো সময় লাগলো। পকেটে হাত গুজে এসে নিচু হলো ফাইলটা তুলতে, কিন্তু হাত বাড়িয়ে ছোঁয়ার আগে ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিল। ঝটকা মেরে নিজেকে অন্য পাশে ছুঁড়ে ফেললো সে। এজেন্ট দীপ্তির নাইফ থ্রোয়িংয়ে মারাত্মক দক্ষতা এজেন্সির কারো অজানা নেই। ট্রেনিং ফিল্ডে তাকে নিয়ে খুব প্রচলিত একটা কথা প্রায় শোনা যায়, একজন এজেন্ট দীপ্তি নাকি কেবল শব্দ শুনেই মানুষ খুন করতে পারে। এজেন্ট নিয়ন, সে এজেন্ট নিয়ন বলেই হয়তো এজেন্ট দীপ্তির এই আচমকা ছুড়ে দেওয়া নাইফের আঘাতে জীবন বিসর্জন এড়াতে পারল। তবে শেষ মুহূর্তে ধারালো নাইফের স্পর্শে তার গালে গভীর একটা কাটা দাগ হয়ে গেল। এজেন্ট নিয়ন পাশের দেয়ালে ঠেস দিয়ে গালের রক্ত মুজলো, চাপাসরে বলল। এজেন্ট দীপ্তি তার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়ানো আছে। সে এজেন্ট নিয়নের দিকে তাকিয়ে খিলখিল করে হাসলো। ফাইল দিব বলেছি, এত সহজে দিব তা তো বলিনি নিয়ন। এজেন্ট নিয়ন হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল। দীপ্তি, তুমি পুরোপুরিভাবে পাগল হয়ে গেছো। এই তথ্যটা তোমার মাথায় ঢোকানো প্রয়োজন। দীপ্তি আবারও খিলখিল করে হাসা শুরু করলো। কোনো মতে হাসি থামিয়ে বলল। সারা জীবন যে এজেন্সির খেদমত করে চললাম, দেশের সেবা করছি, এই চুক্তিতে এজেন্সির কথায় এত এত অন্যায় করলাম। হুট করে যদি আবিষ্কার করি সেই এজেন্সি আসলে একটা শয়তান, তাহলে পাগল না হলেই বরং লোকে আমাকে পাগল বলতো। এজেন্ট নিয়ন পকেট থেকে পিস্তল বের করে সময় নিয়ে এজেন্ট দীপ্তির দিকে তাক করল। এজেন্ট দীপ্তি, দ্যাটস মাই লাস্ট ওয়ার্নিং। এজেন্ট নিয়নের কথা না তার হাতের পিস্তল, কোনটা এজেন্ট দীপ্তি পাগলের মতো হাসি থামালো কে জানে। তবে তার হাসি থামতে ভয়ঙ্কর নীরবতা নামলো গলিটাতে। শুধু দূরে একটা কুকুর একটা না কান্নার ভঙ্গিতে ডেকে চলেছে। এজেন্ট নিয়ন আর কিছু বলার আগে এজেন্ট দীপ্তি এক ঝটকায় তার নিজের পিস্তল বের করে তাক করতে নিল, কিন্তু তার আগে গর্জে উঠল এজেন্ট নিয়নের পিস্তল।
ছিটকে নিচে পড়ে গেল এজেন্ট দীপ্তি। এজেন্ট নিয়ন স্থির চোখে তাকিয়ে রইল এজেন্ট দীপ্তির পড়ে থাকা দেহটার দিকে। মেয়েটা এখনো বেঁচে আছে। সম্ভবত শেষ মুহূর্তে এজেন্ট নিয়নের হাত কেঁপে উঠেছে। গুলিটা নিশানের থেকে একটু নিচে লেগেছে, তাই এজেন্ট নিয়ন চোখ বন্ধ করে ঠোঁট কামড়ালো। একটা প্রচণ্ড সত্য যেন তার এতদিনের ঘোর কাটিয়ে দিল। এজেন্ট দীপ্তি মারা গেছে? নির্মম এই সত্যটা ধারালো ছুরির মতো যেন আঘাত করলো তাকে। নিজের অজান্তে পাগলের মতো ছুটে এলো সে এজেন্ট দীপ্তির দিকে। এজেন্ট দীপ্তিকে তুলে ধরে হাতের উপর শোয়ালো। এজেন্ট দীপ্তি হাসলো তাকে দেখে। হাসির সাথে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত গড়ালো। সেই অবস্থাতে মেয়েটা ফিসফিস করে বলল, হ্যালো মিস্টার জেমস বন্ড, এতক্ষণে আসার সময় হলো তোমার? এজেন্ট নিয়নের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, কিন্তু সে সহজ কণ্ঠে বলল। এজেন্ট দীপ্তি ঠোঁট টিপে হাসলো, যেন নরম গলায় বলল, তোমাকে কে বলেছে এই বোকামি করতে? আমি আমার কাঁধে চেপে বসা অভিশাপটা তোমার দায়িত্বে দিয়ে যাচ্ছি। কে জানে এই অভিশাপের বরাতে তোমার কলেজা একটু যদি নরম হয়। ড্যাম্প ইউ স্টুপিড দীপ্তি, কেন কেন? চাপা গলায় বলল এজেন্ট নিয়ন। এজেন্ট দীপ্তি উত্তর দিল না। সম্ভবত সৃষ্টিকর্তা পরম মমতায় তার অসম্ভব ক্লান্তিকর জীবনের সমাপ্তি টেনেছে, নইলে এতটা স্বস্তির ছোঁয়া তার প্রাণহীন চেহারায় কি থাকতো? এজেন্ট নিয়ন শান্ত ভঙ্গিতে এজেন্ট দীপ্তিকে নামিয়ে রাখলো। তারপর ফোন বের করলো। ও পাশে একবার রিং বাজতেই তার কল রিসিভ হলো। এজেন্ট নিয়ন শান্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।